এখনও কলেজের বাইরেই দাঁড়িয়ে আছি। কেউ আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। দারুণ মামাকে অনেকবার বলা হলেও সে আমাকে কিছুতেই ভিতরে ঢুকতে দিবে না। এমন সময় আমার সামনে দিয়ে আমার ফুফাতো বোন যাচ্ছে তার বান্ধবীদের সাথে। তার মানে আপু এ কলেজে পড়ে। আগে তো জানতাম না। কোনো কিছু না ভেবেই আপুকে ডাক দিলাম। রুমি আপু একবার তাকালো, কিন্তু এমন ভাব করলো যেন আমাকে চেনে না, কোনোদিনও দেখেওনি। আপু আর আপুর বান্ধবীরা চলে গেল আমার সামনে দিয়ে। আপুর এক বান্ধবী বলেই দিল, তুই কি ওই ছোট লোকটাকে চিনিস? কেমন খ্যাত নোংরা জামা পরে কলেজের গেটের সামনে এসে মেয়েদেরকে বিরক্ত করছে। কথাটা এমন করে বলল যে আমার শুনে চোখ দিয়ে পানি চলে আসলো। আমি আর সেখান থেকে হাঁটা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি এখন আর বাড়িতে যাব না। তখন আম্মা বুঝে যাবে যে আমাকে কলেজে ঢুকতে দেয়নি। আম্মু ঠিক কথাই বলে দিয়েছিল, অত নামি কলেজে পড়ার দরকার নাই বাপ। আমার যেমন তেমন কলেজে পড়ে ভালো। না, এক প্রকার জিদ করে ভর্তি হলাম কলেজে। আপনাদের আর কি পরিচয় দেব, তাও বলি, আমি রাফি। এসএসসি অনেক কষ্ট করে পাশ করি। রেজাল্ট মোটামুটি হওয়ার কারণে একটা ভালো কলেজে পড়ার লোভটা সামলাতে পারিনি। আর আমার লোভের কী ফল পেলাম তা তো আপনারা দেখলেনই। হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এসেছি। এখন একটা গাছের নিচে বসে আছি। একা একা ভালো লাগছে না, কি আর করার। আশেপাশের পরিবেশ দেখছি। হঠাৎ করে আমার মনে হলো রুমি আপুর ব্যবহারটা। আমি জানি আমরা গরিব, একবেলা খেতে পারলে আরেক বেলা পাবো কি না তা নিয়ে ভাবতে হয়। আর রুমি আপুরা অনেক বড় লোক, তার বাবা বড় ব্যবসায়ী। এসব ভাবতে ভাবতে জোহরের আজান দিল। আমি আর কিছু না ভেবেই সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর, কি রে, তোর কলেজ কেমন হলো? বাবা, তোর সমস্যা হলে তুই অন্য কলেজে পড়। না মা, কলেজটা অনেক ভালো। আর স্যাররা তো অনেক ভালো। জানো মা, স্যাররা তো অনেক যত্ন নিয়ে পড়ান আর খুব ভালো পড়ান। বাবা, তুমি যা করবা মন দিয়ে করো, কেমন? আম্মু, হুম মা, দাও। খুব খিদা লেগেছে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলাম। তারপর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেল 5টা 12 বাজে ঘুম থেকে উঠলাম। তারপর একটু বাইরে বের হলাম। নদীর পাড়ে বসে আছি। মাগরিবের আজান হলো। আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি। পড়ার ইচ্ছা আছে, কিন্তু বই নাই। বসে বসে ভাবছি, এমন সময় আব্বু আসলো। বাবা, কলেজ কেমন হলো? আলহামদুলিল্লাহ, আব্বু ভালোই হয়েছে। কিভাবে যে তোমার বইগুলো কিনে দিব ভেবে পাচ্ছি না। আব্বু, তুমি একটা কাজ করো তো, সব বইয়ের মোট কত দাম পড়বে আমাকে জানিও। আমি না হয় রাতেও একটা কাজ জোগাড় করে তোমার বইগুলো কিনে দেবো। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আব্বু, আপনাকে চিন্তা করতে হবে না। কাল একটা দরখাস্ত করব যেন লাইব্রেরি থেকে আমাকে বই দেওয়া হয়। আব্বু কিছু না বলেই চলে গেলেন। হয়তো কষ্ট পেয়েছে। এদিকে ভাবছি আমি আমি তো কলেজে ঢুকতে পারলাম না। কি করে যে কি করব, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, রাফি, উঠো, নামাজ পড়তে হবে তো, ফজরের আজান হলো। কিছু না বলেই উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বসে আছি। রাফি, খেতে আয়, খাবার খেয়ে নে, কলেজে যাবি না? আমি খাবার খেতে গেলাম। কালকে কয়েক মুঠো ভাত ছিল, তাতে আম্মু বেশি কিছু পানি ঢেলে লবণ মরিচ দিয়ে ভাত মেখে দিল। আব্বু আগেই চলে গেছেন কাজে। আমি খাওয়া দাওয়া করে আম্মুর সাথে গল্প করে বাড়ি থেকে বের হলাম কলেজে যাব তাই। হাঁটতে হাঁটতে কলেজে আসলাম। দারুণ মামারা আজও আমাকে আটকে রাখলেন। আমি মনে মনে বললাম, আমাকে কলেজে না ঢুকতে দিলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এমন সময় একটা স্যার যাচ্ছিলেন, আমাদের কাণ্ড থেকে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে এখানে? কিছু না স্যার, এই ছোট লোকগুলো বলছে সে নাকি কলেজে পড়ে। তোমাদের সমস্যা কোথায়? আর তোমরা হাসছো কেন? স্যার আর কিছু না বলেই আমাকে সাথে নিয়ে ভিতরে গেলেন। তুমি তোমার ক্লাস খুঁজে ক্লাসে যাও, আমার একটু কাজ আছে। এই বলেই স্যার চলে গেলেন। আমি ক্লাস খুঁজে পেলাম। ক্লাসে প্রবেশ করি। দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো চিড়িয়াখানার পশু। না হয় আমি ক্লাসে প্রবেশ করে ভুল করেছি। আমি আর কিছু না ভেবে সামনের বেঞ্চ ফাঁকা ছিল, তাই সেখানে বসে গেলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি ঘড়ির দিকে। ঠিক 8 মিনিট পর একদল ছেলে ঢুকলো। সেটা দেখে ক্লাসে যারা ছিল সবাই দাঁড়িয়ে গেল। এটা দেখে আমিও দাঁড়িয়ে গেলাম।
একটা ভদ্র ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। দেখে বোঝা যাচ্ছে অনেক বড় লোক, অনেক ধনী ফ্যামিলির ছেলে। আমি কিছু না ভেবেই তাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাকে একটা চর মেরে বলল, এই কুত্তার বাচ্চা, ছোট লোক, তুই কে আর তুই এখানে বসলি কেন? জানিস না আমি এখানে বসি? ছোট লোকের বাচ্চা, আমার জায়গাটা তো নষ্ট করলি। তুই আর এখানে আসলি কিভাবে? না থাক, তোকে বলতে হবে না, তুই যা এখান থেকে। আমি কোনো কিছু না বলে গালে হাত দিয়ে ওখান থেকে চলে আসছিলাম। তখন ছেলেটা, ছোট লোকের বাচ্চা কালু, আমার সামনে যেন তোকে না দেখি, তাহলে কিন্তু তোকে আমি খুনি করে ফেলবো, বলে দিলাম। আমি কিছু না বলেই শুধু মাথা নাড়লাম। তারপর শেষের একটা বেঞ্চে গিয়ে বসতে লাগলাম। তখন একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কিছু বলবেন? তারপর আরও একটু কথা বলল। আমি শুধু শুনে যাচ্ছি, একটা কথা বলতে পারলাম না। এমন সময় স্যার আসলেন। সবাই সবার জায়গায় বসে, আমি দাঁড়িয়ে আছি। স্যার আমাকে দেখে বলল, এই ছেলে, এদিকে আয়। আমি স্যারের কাছে গেলাম। তুই এখানে কেন? আর তোকে এখানে কে ঢুকতে দিল? ভিক্ষা করার জন্য কলেজেও চলে এসেছিস? ছোট লোক একটা, যা এই ক্লাস থেকে বের হ। স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিলেন। আমি বাইরে বের হয়ে দরজায় দাঁড়িয়ে আছি। স্যারের ক্লাসটা করছিলাম। এমন সময় প্রিন্সিপাল আমাদের ক্লাসের সামনে আসলেন আর আমাকে বললেন, প্রিন্সিপাল স্যার আমার কাছে এসে বললেন। বাবা তুমি বাইরে কেন? আমি স্যারকে দেখে অবাক। ইনি তাহলে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার? আমি চুপ করে আছি। প্রিন্সিপাল স্যার বলল, চলো ক্লাসে। আমি স্যারের পিছে পিছে গেলাম। স্যার আমাকে বসতে বলে, কিছু কথা বলে চলে গেলেন। আমি বসে আছি শিশুর ওই মেয়েটার পাশে, কারণ কোনো বেঞ্চ ফাঁকা নাই। প্রিন্সিপাল স্যার যাওয়ার পর মেয়েটা দাঁড়িয়ে। এটা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো আর আমার লজ্জাতে চোখে পানি চলে আসলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দিন সব ক্লাস করে যাচ্ছি আর সব স্যারগুলোর মুখে একই কথা, ছোট লোক আর কালো। সেই দিন ক্লাস করে বের হচ্ছি, এমন সময় প্রিন্সিপাল স্যারের সাথে আমার দেখা। আমি স্যারকে আমার সব সমস্যার কথা বললাম। স্যার মনে হয় আমার উপর একটু মায়া হলো, তাই স্যার নিজেই বললেন। আমি স্যারের পিছু পিছু গেলাম একটা লাইব্রেরিতে। স্যার আমাকে বইগুলো দিলেন। আমি অনেক খুশি, তাই বইগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাইরে যাচ্ছিলাম। এমন সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি রুমি আপু পড়ে আছে। আমি কিছু না ভেবেই আপুকে ওঠাতে গেলাম তার হাত ধরে। আপু বলল, এটা বলেই আমাকে যা না তা বলে আমাকে মারতে শুরু করলো। আর এমন সময় পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার আসলে রুমি আপু আমার নামে মিথ্যা কথা বলা শুরু করলো। জানি সবাই বিশ্বাস করলো। প্রিন্সিপাল স্যার আমাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দিলেন। আমি সেদিন অনেক কেঁদেছি। আচ্ছা আপনারাই বলেন, আমি গরিব বলে কি আমি ভালো কলেজে পড়তে পারবো না? আমি গরিব বলে কি আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই? আমি গরিব তাই আমাকে যা নয় তা বলে অপমান করবে। আমরা গরিব তাই বলে আমরা ছোট লোক, তাই আমরা এই সমাজে এত অবহেলিত। আচ্ছা আপনারা তো অনেক ধনী, আমরা কি ইচ্ছে করে গরিব করে জন্ম নিই? আরে ভাই, আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকতে ইচ্ছে করে স্বাধীনভাবে। আমাদের মানুষ বলে একবারও কাছে টেনে দেখেন, এই ছোটোদের একটা সুযোগ দিয়ে দেখেন, তারাও আপনাদের মতো মানুষ হবে ঠিকই, তারা আদর্শ মানুষে রূপান্তরিত হবে। আমরা কি পারি না এই ছোট লোকদের নিয়ে এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলতে? আমি সেদিন অনেক কেঁদেছিলাম। সেদিন কারোর সাথে কোনো কথা না বলে সারাদিন কেঁদেছিলাম। আম্মু আমাকে অনেকবার বলেছিল কি হয়েছে, আমি আর কিছু বলতে পারিনি। সেই দিন আমি সারাদিন কিচ্ছু খাইনি। রাতে শুয়ে শুয়ে ভাবছি আমি আর এই নিষ্ঠুর শহরে থাকবো না, যে শহরে আমার কোনো মূল্য নেই। কুত্তার মতো ব্যবহার করে সবাই, আজ রাতেই চলে যাব ভেবে সব কিছু ছেড়ে কাউকে কিছু জানাবো না। এমন সময় আব্বু আম্মুর কথা মনে হলো। তাদের হাস্যোজ্জ্বল চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে গেছে। চারদিকে ফজরের আজান হচ্ছে। রাতের অন্ধকারটা কেটে যাচ্ছে। হয়তো আমার জীবনের অন্ধকারটা কেটে যেতে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, তবে হয়তো অন্ধকারটা কেটে যাবে। নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে বসে মন খারাপ করে বসে আছি। আম্মুর নামাজ এখনও শেষ হয়নি। আম্মুর নামাজ শেষ হলেই আমি আম্মুকে নিয়ে আমার রুমে যাই। আম্মু আমার দিকে তাকিয়ে আছে আর আমি তাকিয়ে থাকতেই কাঁদতে কাঁদতে বললেন। আম্মুর কান্না দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না।
নিজেকে কিছুটা সামলে নিয়ে আমি আম্মুকে সব খুলে বললাম। আরও বললাম, আম্মু, আমি আর এই নিষ্ঠুর শহরে অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। আম্মু, তুমি আমাকে অনুমতি দাও, আমি ওই শহর থেকে চলে যাব। আর তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজে কাজ করে নিজের খরচ চালাতে পারবো। এই কথা শুনে আম্মু কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। আমি একাই বসে আছি। এমন সময় আব্বু আম্মু দুজনে আসলেন। আব্বু আমার দিকে তাকিয়ে আছেন আর আমি নিচের দিকে তাকিয়ে। আব্বু আমাকে অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, এত কিছু হয়ে গেছে, আগে বলনি কেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর আব্বুর ফোনটা বের করে কাকে যেন ফোন দিলেন। বেশি কিছুক্ষণ কথা বলার পর আমাকে বললেন, কাল তুমি ঢাকা যাচ্ছ তোমার ছোট চাচার বাড়িতে, সকাল 7টায় বাস, মনে থাকে যেন। এটা বলেই আব্বু চলে গেলেন। আম্মু তখনও আমার কাছেই ছিলেন। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু, আমার ছোট চাচা আছে। আর আমি জানতাম না আমার চাচা কেমন মানুষ, যে তার বড় ভাই ভাবিকে, এমনকি আমার সাথেও কোনোদিন দেখাও করেনি, কথাও বলেনি। তোর চাচার কোনো দোষ নাই বাবা। আমরা কোথায় আছি তোমার চাচা জানেন না, আমরা কেউ তাদের কিছু বলিনি। আমি অবাক হয়ে আম্মুকে বললাম, কেন আম্মু? আম্মু কিছুক্ষণ চুপ থাকার পর আম্মু বলতে শুরু করলেন, তোর আব্বু আর আমি একই কলেজে একই ডিপার্টমেন্টে পড়তাম। তোর আব্বু আমাকে অনেক পছন্দ করতেন। আমাকে অনেকবার বলার পরেও আমি রাজি হইনি। তিনি আমার উপর জোর করা শুরু করলেন। তোর দাদুভাই ছিলেন একজন প্রভাবশালী লোক। কোনো না কোনোভাবে আমার আর তোর বাবার কথা জানতে পারে। তোর নানু ভাইকে আমাকে অনেক অপমান করেন। তারপর থেকে আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। আমার খোঁজে তোর আব্বু বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছিলেন। একদিন আমার বাবা খুব অসুস্থ হয়ে যান। আমরা অনেক গরিব ছিলাম, তাই চিকিৎসা ব্যবস্থা করতে পারিনি, যার ফলে আমার বাবা মারা যান। আর আমার কেউ ছিল না। তার বাবা যে কিভাবে জানতে পেরেছিল আমার বাবা মারা গেছেন, সাথে সাথে তিনি বাবার দাফনের সাথে আমারও দায়িত্ব নেন। দাফন কাজ শেষ করে তোর আব্বু আমাকে নিয়ে কাজী অফিসে যান। কাজী অফিসের সামনে যেয়ে তোর বাবা দুইজন বন্ধুকে কল দিলে তারাও চলে আসেন। আমাদের বিয়ের কাজটা শেষ হলে তোর আব্বু আমাকে নিয়ে তোর দাদুর কাছে যান। আমাকে দেখে তোর দাদু এতটাই রেগে যান যে আমাদের মেনে নেওয়া তো দূরের কথা, তোর আব্বুকে ত্যায্য করে দিলেন, তার সাথে সকল সম্পত্তি থেকেও। সেই দিন তোর আব্বু অনেক কেঁদেছিল। জানিস বাবা, তোর আব্বুকে আমি সেই দিন আর আজকে কাঁদতে দেখলাম। এর আগে কোনো দিনও দেখিনি। যতই কষ্ট পান না কেন, হাসি মুখেই সব সামলিয়েছেন। আম্মু কথাগুলো কেঁদে কেঁদে বললেন, তোর আব্বু আমাকে নিয়ে ঢাকা ছেড়ে রাজশাহী চলে আসেন, আর তাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করেননি। আমার মনটা খুব খারাপ। এমন সময় বন্ধু নাফিজের ফোন রিসিভ করা মাত্রই নাফিজ বলল, কোথায় রে? একটু দেখা কর, কাজ আছে। আমি আর কিছু না বলে দেখা করতে গেলাম। নাসিব আমার ভাইয়ের থেকেও বড় কেউ যদি থাকে তাহলে সেটা নাসিব নিজেই। আমাকে দেখে নাসিব বোঝা যায় আমার মন খারাপ, তাই আমাকে নিয়ে নদীর পাড়ে নিয়ে গেল। আমি আর নাসিব অনেকক্ষণ বসে আছি, কেউ কোনো কথা বলছি না। দোস্ত, তোর কি হয়েছে বলতো? তোর মন খারাপ থাকলে আমারও মন খারাপ হয়ে যায়। আমি আর নাসিবের কাছে কোনো কথা না লুকিয়ে সব কিছু খুলে বললাম। কলেজে যা যা হয়েছে সব কিছু বললাম। নাসিব শুনে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়, আর তার সাথে আমিও। আমাদের কথাগুলো হলো, জোহরের আজান হলো। আমি আর নাসিব ওইখান থেকে উঠে বাড়ি থেকে যাচ্ছি। হঠাৎ করেই ফুপির কথা মনে হওয়াতেই চলে আসলাম ফুপির বাড়িতে। ফুপির বাড়ির কাছে আসতেই আমার মাথায় নোংরা পানি পড়লো। কে ফেলেছে দেখার জন্য উপরে ছাদে তাকাতে দেখি রুমি বলে, ওদের বাড়িতে কী জন্য এসেছি আর ও কেমন আমার সাথে করলো, এটা বলে হাসতে লাগলো। আর আমি শুধু মুচকি হেসে চলে আসলাম। উপরে উঠতে দেখলাম ফুপা বসে আছেন আর কি যেন একটা পড়ছেন। আমি কাছে গিয়ে, আসসালামু আলাইকুম ফুপা, কেমন আছেন? ফুপা, ফুপি কোথায় আছে একটু বলবেন? দেখছিস না আমি কাজ করছি, বিরক্ত না করে যা তো এখান থেকে। যার ফলে ফুপি শুনতে পান। এমন সময় ফুপি আস্তে আস্তে বললেন, ফুপি আমাকে দেখেই খুশিতে জড়িয়ে ধরে বললেন,
আমাদের কথা বলা দেখে ফুপা চলে গেলেন। আমি দেখেও না দেখার ভান করে রইলাম আর বললাম, ফুপি তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আর অনেক কথা বললাম। বেশ কিছুক্ষণ পর রুমি আসলো আর বলতে লাগলো, কে রে ছোট লোকের বাচ্চা, এখনো যাসনি নাকি দুপুরে খেয়ে যাবি? কথাটা শেষ না হতেই ফুপা বলে উঠলেন, রুমি কি বলছো এসব? কুকুরের পেটে কি ঘি হজম হয়? আর রাফি, তুই এগুলো খেয়ে কি হজম করতে পারবি? এটা বলেই দুজনে হাসতে থাকে। এটা দেখে ফুপি আমার হাত ধরে নিচে নিয়ে আসেন আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম আমার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে মনে হচ্ছে অনেক দামি। অনেকক্ষণ তাকিয়েছিলাম গাড়িটার দিকে। হঠাৎ গাড়ির ভিতর থেকে একজন ভদ্র মহিলা নেমে আসলেন। আমি তখনও সেখানেই রয়েছি। সেখানে তিনি নামার সাথে সাথে আমাকে বললেন, তুমি আমাকে কি একটু সাহায্য করতে পারবে? জি। আমার গাড়িটার একটু সমস্যা হয়েছে, একটু বলবে গ্যারেজটা কোথায়? আমি একটু দেখতে পারি? তুমি কি পারবে? একটু চেষ্টা করে দেখি পারি কি না। আমার সামান্য একটু অভিজ্ঞতা আছে। আচ্ছা বাবা, একটু দেখে নাও, আমার খুব দরকারি কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। আর কথা না বলেই গাড়িটা দেখতে লাগলাম। যা বুঝলাম একটা লিকেজ হয়েছে, তা সরিয়ে দিলাম। আমি বললাম, এবার গাড়িটা দেখেন তো ঠিক আছে কি না। মহিলা গাড়িতে উঠলেন আর গাড়ি স্টার্ট দিলেন। গাড়িটা চালু হলো। তিনি নেমে আসলেন আমার কাছে। বাবা, এই টাকাগুলো রেখে দাও, তোমার কাজে লাগবে। মাফ করবেন ম্যাম, আমার এই টাকাগুলো লাগবে না। আমার জন্য দোয়া করেন, তাহলে আমি খুশি। উনি আর কোনো কথা না বলেই গাড়িতে করে চলে গেলেন। আমি আর কোনো কিছু না ভেবেই গাড়িতে চলে আসলাম। কী রে আব্বু, আজ এত দেরি হলো যে? খাবি কখন? একসাথে খাবো তাই বসে আছি। আম্মু, তুমি এখনও খাওনি? তুমি 10 মিনিট দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে আম্মুর সাথে চাচা ও তার পরিবার সম্পর্কে অনেক কিছু জানলাম। বিকেলে নাসিব ফোন দিল, আবার বের হলাম। আজ বিকেলে অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু করলাম। লাস্টে একটা জায়গায় বসলাম, আমাদের প্রিয় জায়গা, নদীর পাড়ে বসে আছি। এমন সময় নাসিব বলল, রাফি, কাল তো ঢাকায় যাবি, আমাকে ভুলে যাবি না তো? কিছু না বলেই জড়িয়ে ধরলাম আর বললাম, আমার তো ভাই নাই, তুই আমার সেই ভাই, তোকে আমি কিভাবে বলবো বল। নাসিব আর আমি গল্প করতে করতে আমাকে বলল, রাফি চল তো, আমার বাড়িতে একটু কাজ আছে। আমি জানি না কিসের জন্য আমাকে নিয়ে যাচ্ছে, হয়তো আন্টিদের সাথে দেখা করাবে, তাই আমি আর না করলাম না। 20 মিনিট হাঁটার পর রাফির বাড়িতে গেলাম। আন্টির সাথে আমি আর নাসিব আড্ডা দিলাম। আড্ডা দিয়ে আমি যখন চলে আসব, তখন আমাকে নাসিব কয়েকটা প্যাকেট দিয়ে বলল ঢাকাতে গিয়ে এগুলো খুলতে। আমি দেখলাম তার চোখের কোণে পানি, তাই আমি প্যাকেটগুলো নিয়ে বের হয়ে গেলাম। আর কোনো কথা বলিনি। রাত 10টা 9-এর দিকে বাড়িতে পৌঁছালাম। বাড়িতে গিয়ে আব্বু, আমি আর আম্মু একসঙ্গে খাবার খেলাম। এটাই হয়তো আমার শেষ খাওয়া। জানি না আর কবে আবার একসঙ্গে খেতে পারবো কি না। অনেক রাত হলো, সবাই ঘুমিয়ে গেছে, আমার আর ঘুম পাচ্ছে না। আমার প্রাণের শহর রংপুর ছেড়ে কাল চলে যেতে হবে। ভাবতে অবাক লাগে, আজ গরিব বলেই আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে অচেনা জায়গায় যেতে হচ্ছে। এসব ভাবছি আর চোখে পানি পড়ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান হচ্ছে, নামাজ পড়ার জন্য উঠলাম। দেখি আম্মু আর আমার আগে উঠে গেছে। আমি কিছু না বলেই নামাজে চলে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কাছে গেলাম। আব্বু আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তাই আর আমার কোনো সমস্যা নেই। আব্বু সব কিছু বুঝিয়ে দিলেন, ওখানে কোনো প্রকার কষ্ট হবে না। আমার চাচা একটা মাটির মানুষ। কথা বলতে বলতেই আম্মু আমার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসলেন। আমি আর আব্বু খেয়ে নিলাম। এখন সকাল 6টা বাজে, আর 1 ঘন্টা পরেই আমার বাস, চলে যেতে হবে আমাকে। আমি গোসল করে রেডি হতে যাব, তখন আব্বু আমাকে একটা শার্ট ও একটা প্যান্ট দিলেন আর বললেন, এইগুলো পরে আয়, আমি বাইরে আছি। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়ে দেখি আমার ভাই নাসিব বাইরে আব্বুর সাথে কথা বলছে। আমি আম্মুর থেকে বিদায় নিতে যাব, এমন সময় আম্মু কান্না করে দিলেন।
আম্মু, তুমি কান্না করলে আমি কিভাবে যাব? তুমি আমার জন্য দোয়া করো, আর আমার জন্য একদম চিন্তা করবে না। আমি তো প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলবো। রাফি, দেরি হয়ে যাচ্ছে তো, আসো। জি আব্বু। আমি, আব্বু আর নাসিব বাস স্ট্যান্ডে আসলাম, আর 15 মিনিট পর আমাদের বাস ছাড়বে। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু, আপনাদের ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার নাম উজ্জ্বল করতে পারি। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। আমি যাওয়ার সময় নাসিবকে জড়িয়ে ধরে চলে আসলাম। আমার সিট জানালার পাশে। বাস ছেড়ে দিয়েছে। আমি মাথা বের করে দেখলাম নাসিব কান্না করছে। আমি তাদের বিদায় দিলাম। বাস আপন মনেই চলছে। আমি বাইরে তাকিয়ে আছি, আর নীরবে চোখের পানি ঝরছে। সত্যি খুব কষ্ট লাগছে। আমার কেন যেন ঘুম ঘুম লাগছে, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। তাকিয়ে দেখলাম একটা মেয়ে। কিছু বলবেন? কিছু মনে না করলে আপনার সিটটা আমাকে দেয়া যাবে? আমার একটু সমস্যা আছে তো। আর কিছু না বলেই সরে গেলাম। তারপর আবার একটা ঘুম। 2 ঘন্টা যাওয়ার পর একটা খাবারের বিরতি দেওয়া হলো। আমি উঠে দেখি আমার পাশে মেয়েটা নেই। হঠাৎ করে লক্ষ্য করলাম মেয়েটা আসলো। এসেই আমাকে একটু সরে বসতে বলল। মেয়েটা এমন ভান করলো যেন সিটটা তার নিজেরই। আমি বিরক্তির একটা ভাব নিয়ে বললাম, সিটটা চাওয়ার সময় কত মিষ্টিভাবে বললেন, আর এখন? আমার যা ইচ্ছা তাই করব, আপনাকে কেন বলতে হবে? আমি কোনো কথা বললাম না। বাসটা চলতে শুরু করলো। আমি আর কোনো কথাই বললাম না। আমার খুব খিদা লেগেছে, তাই আমার ব্যাগটা খুঁজতে লাগলাম কিছু আছে নাকি। আশা করি কিছুই থাকবে না, কারণ আমি তো কিছুই নিইনি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার ব্যাগে একটা টিফিন বাটি। বাটিটা খুলে দেখলাম খিচুড়ি আছে। আমি খাওয়ার জন্য পানির বোতল খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। হঠাৎ আমার সামনে একটা বোতল দেখতে পেলাম। আমি দেখলাম আমার পাশের মেয়েটা দিল, আর বলল, আমি আপনাকে এমনি এমনি বোতলটা দিচ্ছি না, আমারও খিদে লাগছে, আমিও আপনার খাবার থেকে একটু ভাগ বসাবো, দিবেন তো? মেয়ে তো নয়, মনে হয় রাক্ষসী। আমি উপায় না পেয়ে মাথা নাড়লাম। তারপর আমি ওই মেয়েকে কিছু খাবার দিলাম, আর আমি খেলাম। খাওয়া শেষ করলাম। মেয়েটাকে ধন্যবাদ দিয়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ জানালার ধারে হলে হয়তো বাইরের দৃশ্য দেখতে পারতাম। এমন সময় মেয়েটা বলল, আমি ঈশিতা, আপনার নামটা কি? আমার নাম রাফি, আমার বাড়ি রংপুর। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার কিন্তু একটু বেশিই ভাব। কিছু বললেন আমাকে? আরে না, কিছু না, আপনার নামটা কিন্তু সুন্দর। ধন্যবাদ। এভাবেই আরও অনেক কথা হলো। আসলে মেয়েটা অনেক ভালোই। কথা বলতে বলতে কখন যে ঢাকায় চলে আসলাম বুঝতেই পারিনি। বাস থেকে নেমে গেলাম, কিন্তু ঈশিতাকে দেখলাম না। মনে হয় চলে গেছে। আমি তো ঢাকার কিছুই চিনি না, তাই বাস স্ট্যান্ডে বসে আছি। এমন সময় আব্বু ফোন দিল। আমি ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম আব্বু, আমি এখন বাস থেকে নামলাম। তোর চাচা ওখানে আছে, ফোন দে। জি আচ্ছা আব্বু। আব্বুর সাথে কথা বলে আমি ফোনটা কেটে দিলাম। ছোট চাচাকে ফোন দিলাম। ছোট চাচা ফোন ধরলো। হ্যাঁ রাফি, তুমি কোথায়? আমি তো বসে আছি, কালো শার্ট প্যান্ট পরে। আপনি কোথায়? তুমি কি কালো শার্ট কালো প্যান্ট পরে আসছো? আর তোমার হাতে কি লাল কালারের ব্যাগ আছে? জি চাচা। আমি দেখতে পাইছি। চাচা আসলো। চাচা আমাকে দেখেই বলল, রাফি, তোমার আব্বু কেমন আছেন? ভাইজানকে কতদিন দেখিনি। ভাবি কেমন আছেন? জি ভালো আছেন। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তুমি কিন্তু তোমার আব্বুর মতনই হইছো। আমি আর চাচা এটা গাড়িতে উঠলাম। চাচার গাড়ি চলছে। আমি গাড়ি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। কত বড় বড় দালান কোঠা, কত সুন্দর সুন্দর। এই ঢাকাতে না আসলে জানতেই পারতাম না আমাদের বাংলাদেশেও এত বড় বড় দালান কোঠা আছে। এসব দেখতে দেখতে আমাদের গাড়ি থামলো। চাচা আমাকে বলল গাড়ি থেকে নামতে। আমি গাড়ি থেকে নেমে অবাক। এটা কিভাবে বাড়ি হতে পারে? এটা তো একটা রাজপ্রাসাদ। আমি বাইরে থেকে দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর আর এত বড় বাড়ি আমি জীবনেও দেখিনি।
চাচা আমাকে ভিতরে নিয়ে গেলেন। আমি ভিতরে গিয়ে তো আরও বেশি অবাক। সোনার রঙে সাজানো তাদের বাড়ি একটা রাজমহলকেও হার মানায়। চাচা আমাকে বলল যে চলো তোমার রুমটা দেখিয়ে দেই। আমি মাথা নেড়ে ইশারায় সম্মতি দিলাম। চাচা আগে যাচ্ছেন আর আমি তার পিছনে। যেতে যেতে আমি বাড়িটার সব কিছু দেখতে দেখতে চাচাকে হারিয়ে ফেললাম। তাই আমি অন্য কোথাও না গিয়ে ওইখানে দাঁড়িয়ে রইলাম। এমন সময় এক ভদ্র মহিলা আসলো। মহিলা বললে ভুল হবে, কারণ এটা যুবতী বেশি কন্যা, দেখতে খুবই সুন্দর, একদম রাজকন্যা। আমি যেন সারা বছর পার করে দিতে পারবো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে, দুটো সরল চোখে। হঠাৎ করেই আমার গালে ব্যথা করতে শুরু করলো। আমি বুঝতে চেষ্টা করতে লাগলাম কি হয়েছে আমার। অবশেষে মেয়েটার কথায় বুঝতে পারলাম আমার গালে একটা থাপ্পড় দিয়েছে। আমি কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে আছি আর মেয়েটা বলা শুরু করলো। মেয়েটা আমার চাচাতো বোন, নাম আনিশা। ওই তুই কে রে? এমন ক্ষেত হনুমানের মতো দেখতে, মাথায় আবার তেলও দিস। তোরে এখানে কে ঢুকতে দিল? আমার কথা শুনেই দারোয়ানকে ডাকতে লাগলো। তার চেঁচামেচিতে চাচার নিচে আসলো। আমি মাথা নিচু করে আছি, কোনো কথা বলছি না। কে রে কাওয়া বিড়াল? কথাও বলতে জানিস না দেখছি। তোর মতো ছোট লোকদেরকে কেন যে আমাদের বাড়িতে দেখতে হয়? তোর সাহস কি করে হয় আমাদের বাড়িতে এইভাবে ঘুরে বেড়ানোর? এটা বলেই আনিশা গায়ে যত জোর ছিল তত জোর দিয়ে আমাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। আমার চোখেও কী কারণে পানি চলে এসেছে, মাথাটা ঝিমঝিম করছে। তাই আমি সেখানে বসে গেলাম। এমন সময় চাচা এসে তার একমাত্র আদরের রাজকন্যাকে একটা থাপ্পড় দেয় আর বলে, এই ছেলেটাকে তুমি জানো, যা ওর কাছে ক্ষমা চাও। আমি কোনো মানুষরূপী কোনো পশুর কাছে ক্ষমা চাইতে পারবো না। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, চাচা আমার রুমটা একটু দেখিয়ে দেবেন? চলো। জানো রাফি, এটা তোমার আব্বুর ঘর। আমি খুব যত্ন করে রেখেছি এই ঘরটাকে। আমি আমার ভাইজানকে অনেক ভালোবাসতাম। আর থাক ওইসব কথা, তুমি এখন ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। আমারও খুব খিদা লেগেছে, তাই হ্যাঁ বলে দিলাম। আমি ফ্রেশ হতে যাব এমন সময় চাচা আমার হাত ধরে বললেন, বাবা তুমি তোমার বোনটাকে মাফ করে দাও। ও অমনই, কিন্তু বন্ধু হয়ে গেলে বুঝতেই পারবে না যে এটা সেই আগের আনিশা। আর ওর ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছোট মানুষ না জেনে ভুল করেই ফেলেছে। তুমি তুমি বাবা ওর উপর রাগ করে থেকো না। আব্বু ঠিকই বলেছিল, তার ভাই মাটির মানুষ। চাচা আপনি আমাকে সত্যি এবার লজ্জায় ফেললেন। আমি কিছু মনে করিনি, আর আমারও একটা ভুল ছিল। চাচা আমার খুব খিদা লেগেছে, আপনি খাবারের ব্যবস্থা করেন, আমি ফ্রেশ হয়ে আসছি। চাচা গেলেন। ওইদিকে আনিশা, ওই ছোট লোকটার জন্য আজ বাবা আমার গায়ে হাত তুলেছেন। বাবা আমাকে কোনোদিনও বকাও দেননি, আর কোথাকার কোন গেও ভূতের জন্য আজ আমাকে থাপ্পড় মারলো। তোকে আমি উচিত শিক্ষা দেবই ছোট লোকের বাচ্চা। তুই তৈরি থাক, এই আনিশা কি জিনিস তুই হাড়ে হাড়ে বুঝবি। আমি ফ্রেশ হয়ে বের হলাম, ব্যাগ থেকে কাপড় বের করছি। এমন সময় নাফিসের দেওয়া প্যাকেটগুলো খুললাম। প্যাকেট খুলে আমি অবাক, কারণ ওগুলোতে কাপড় আছে আর তার সাথে কিছু টাকাও আছে। আমি নাসিবকে ফোন দিলাম, দেখি নাসিব কল দিয়েছে। রাফি ঠিক মতো পৌঁছেছিস তো? তোর চাচাকে খুঁজে পেয়েছিস? দোস্ত, আমি এখন চাচার বাড়িতে আছি, এখানে আমার কোনো সমস্যা নেই। রাফি আন্টির সাথে কথা বল। দে। বাবা রাফি, ঠিকমতো পৌঁছেছিস তো? যেতে কোনো অসুবিধা হয়নি তো? আম্মু, আমার কোনো অসুবিধা হয়নি। চাচা চাচি অনেক ভালো মানুষ, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি বেশ কিছুক্ষণ কথা বলে খেতে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখি আনিশা বসে আছে, আর তার পাশেই চাচি আর চাচা সামনে একটা চেয়ারে বসে আছেন। আমি দাঁড়িয়ে আছি কোথায় বসবো তাই। তখন চাচা আমার পরিস্থিতি বুঝে আমাকে যে কোনো একটা চেয়ারে বসতে বললেন। আমি যে বসতে যাব অমনি আনিশা খাবার টেবিল থেকে উঠে গেল। আমরা তিনজনেই খাওয়া শুরু করলাম। চাচা চাচির সাথে পরিচয় করিয়ে দিলেন। খাবার খেতে খেতে চাচা বলল,
এখন থেকে আমাকে তুমি ছোট আব্বু বলবে আর তোমার চাচিকে ছোট আম্মু বলবে, কেমন? কোনো সমস্যা হলে বা কোনো কিছু লজ্জা না করে বলবা। মনে করো আমরাই তোমার আব্বু আম্মু। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। খাওয়া শেষ হলে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। অনেক ক্লান্ত লাগছে। শোয়া মাত্রই আমার ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে একদম রাত পার করে দিলাম। ফজরের আজানে আমার ঘুম ভাঙলো। আমি নামাজ পড়ার জন্য উঠলাম, কিন্তু আমি তো জানি না যে মসজিদ কোথায়, তাই বাড়িতেই নামাজ পড়ে নিলাম। সকালে নাস্তার জন্য ডাকা হলো। আমি গেলাম, দেখি সবাই আছে, কিন্তু আনিশাকে তো দেখলাম না। তাই ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু, আনিশা আপু কই? আমার কথা শুনে চাচাচি দুজনে হাসতে লাগলো আর বলল, ও তোমার 1 বছরের ছোট। ছোট হলে কি আপু বলা যায় না? নাস্তা করে আমার রুমে আসলাম। আমার খারাপ লাগলো। আমার জন্য হয়তো আনিশা আপু খেতে আসেনি। আমার সরি বলা দরকার, তাই কোনো কিছু চিন্তা না করেই চলে গেলাম আনিশাকে খুঁজতে লাগলাম। তাকে ছাদে পেলাম। আমি তার পারমিশন নিলাম। আসতে পারি কি? আনিশা আমার দিকে তাকিয়ে চলে যেতে চাইলো। আমাকে মাফ করে দেন। আমি জানি না কেন আপনারা এমন করেন। আমাকে কেউ দেখতে পারেন না। আচ্ছা, আমি আর আপনার সামনে আসবো না। এখানে থাকার একটু জায়গা দিন, তাহলেই হবে। আমি আর আপনাকে বিরক্ত করব না। আনিশার সাথে কথা বলে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। সেই দিনের পর থেকে আর রুম থেকে বের হয়নি। খাওয়ার সময় কিছু একটা বলেই আমার রুমে নিয়ে আসতাম। এভাবেই 8 দিন চলে গেল। বাড়িতে থাকি। চাচার বাড়ির সামনে বাগান আছে, একটা ফাঁকা জায়গা ছিল, তাই ভাবলাম একটা ফুলের বাগান করব। তাই চাচার রুমে গেলাম। ছোট আব্বু, আমি আসবো? রাফি, হ্যাঁ আসো বাবা। ছোট আব্বু, কিছু কথা বলার ছিল। বলো। সামনে একটু ফাঁকা জায়গা আছে, আমি ওই জায়গাটায় কয়েকটা ফুলের ও কিছু সবজির চাষ লাগাতে চাই। এটা তো ভালোই, করো তুমি। চাচার সাথে কথা শেষ হওয়ার পরেও দাঁড়িয়ে আছি আমি। রাফি, আর কিছু বলবা নাকি? ছোট আব্বু, আমার কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা যদি দেখতেন। অনেক আপত্তিকর পরিবেশে বললাম। কথাটা সত্যি খারাপ লাগছে। চাচা কিছুক্ষণ ভেবে বলল, তোমাকে কাল কলেজে নিয়ে যাব, রেডি থেকো। জি। আমি অনেকটা খুশি হয়ে তারপর আমি চাচার রুম থেকে বের হয়ে আসছিলাম। তখন দেখি আনিশা দাঁড়িয়ে আছে। আমি আনিশাকে দেখে মাথা নিচু করে চলে আসছিলাম। রাফি, তোমার সাথে আমার কথা আছে, ছাদে আসো। আমি কিছু না বলে তার পিছু পিছু চলে গেলাম। আপনি কিছু বলবেন? আমি আসলে ইচ্ছা করে আপনার সামনে যাইনি। আমি চাচার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিছু কথা বলার ছিল তাই। কি বললা বাবাকে? কলেজে ভর্তি হওয়ার জন্য। আমি রংপুর থেকে ঢাকাতে এসেছি। তা তুমি কোন কলেজে ভর্তি হবা, কিছু ঠিক করলা? যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারলেই হবে। আমি শুধু পড়াশোনা করতে চাই। রাফি, আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। জি বলেন। আই এম সরি, সরি ফর এভরিথিং, প্লিজ ফরগিভ মি। হোয়াই? আমার তোমার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি, তাই সবকিছুর জন্য সরি। তুমি সবকিছু ভুলে যাও, এখন থেকে আমরা বন্ধু হলাম, ওকে? গরিবের কি বন্ধু হতে পারে? আমি তো খ্যাত বেড়ার কাওয়া। কেন হতে পারে না? গরিবরা কি মানুষ না, নাকি তারা ইচ্ছে করেই গরিব হয়? সবাই তো আল্লাহর সৃষ্টি। আনিশার কথাটা আমার সত্যি অনেক ভালো লাগলো। তাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। সে প্রমাণ করলো সবাই এক হয় না। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আনিশা আমাকে তার সাথে কথা বলার জন্য বলেছিল, কিন্তু আমার মাথায় ধরছিল, তাই চলে আসছিলাম। রুমে এসে দেখি নাসিব কল করেছে। আমি কলটা রিসিভ করলাম। তার সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর ফ্রেশ হয়ে সময় দেখলাম এখন রাত 8:37 বাজে। তাই ভাবলাম একটু ঘুরে আসি ছাদ থেকে। যে ভাবা সেই কাজ। তাই আমি ছাদে আসছিলাম। হঠাৎ আমার কানে ভেসে আসলো একটা আওয়াজ। কণ্ঠটা আনিশার। কথাটা ঠিক এমন ছিল, তোরা শুধু দেখ আমি কুত্তার বাচ্চার কি অবস্থা করি। আমি মনে করলাম এটা হয়তো
এমনি বলেছে কাউকে। আমি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি। আনিশা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, তা কি মনে করে এখানে আসা হলো শুনি? আসলে ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই আসলাম। আপনার সমস্যা হলে বলেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কথাটা বলেই আমি হাঁটা শুরু করলাম। পিছন থেকে আনিশা আমার হাতটা ধরে ফেললো। সমস্যা তো আমার একটা আছে, তবে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, তাই না? না না আপু, ছি, আপনি এমন কথা কেন বলছেন? আমার কি সে ক্ষমতা আছে? আমি কারো ওপর কখনো রেগে থাকি না। তাহলে এখন থেকে আমাকে আর আপনি করে বলবে না, তুমি করে বলবে, কেমন? এরপর যদি একবার আপু বা আপনি করে বলো, গলা টিপে মেরে ফেলবো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর আমি আর আনিশা অনেক কথা বললাম। তারপর একসাথে খেতে গেলাম। চাচা চাচি আমাদের দেখে খুব খুশি। আজ সবাই একসাথে রাতের খাবার শেষ করে যার যার রুমে গেলাম। আমি রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বলে ঘুমাতে যাব এমন সময় আনিশার কথাগুলো আমার মনে হতে লাগলো। সত্যি আনিশা অনেক ভালো, আর ভালো হবেই না কেন? আমার চাচা চাচি যে এত ভালো। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ মেলে দেখি আনিশা। আমি মনে হয় স্বপ্ন দেখছি, তাই আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হলো টিনের চাল দিয়ে পানি পড়ছে, তাই আমি তাড়াতাড়ি উঠে হাতের কাছে যা ছিল তা বিছানার উপর রাখলাম। আরে, আমি তো ভুলে গিয়েছি আমি চাচার বাড়িতে আছি। এখন তো বৃষ্টি পড়ার কোনো কথা না। সামনে তাকিয়ে দেখি আনিসের জগ হাতে দাঁড়িয়ে আছে। আমি লজ্জামাখা কণ্ঠে বললাম, এইসব তোমার কাছ তাহলে? আনিশা হাসতে হাসতে শেষ। তার হাসিটা যে এত সুন্দর তা বলে বোঝাতে পারবো না। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আনিশা বিষয়টা বুঝতে পেরে বলল। এটা বলেই আনিশা চলে গেল। অজান্তেই আমারও মুখে হাসি ফুটলো। তারপর নাস্তা করে বেরিয়ে গেলাম কলেজে। আমি আর আনিশা একটা গাড়িতে যাচ্ছি। আনিশা গাড়ি ড্রাইভ করছে। চাচা কাল রাতেই সব ব্যবস্থা করে রেখেছেন। আনিশা আমাকে নিয়ে কলেজে খানিকটা দূরেই নামিয়ে দিয়ে বলল, একটা রিক্সা করে আসো। আমি তাই করলাম। তারপর প্রিন্সিপালের রুমে গিয়ে আমার পরিচয় দিলাম। তিনি আমার চাচাকে ফোন দিয়ে আমার ভর্তি কনফার্ম করলেন। সেদিন ক্লাস করে আবারও একই জায়গাতে আনিশার সাথে দেখা। সে আমাকে দেখেই বলল গাড়িতে আসতে। আমি গাড়িতে উঠলাম। তারপর সকালের ঘটনাটা জানতে চাইলাম। তাই সে বলল একটা ফ্রেন্ডকে নাকি নিতে যাওয়া লাগে। আমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়। আর আমি প্রতিদিন এক জায়গাতেই নামতাম আর উঠতাম কলেজের পথে। এভাবেই কয়েক মাস পার হয়ে গেল। আমাদের পরীক্ষার রেজাল্ট দিল। আমি ফার্স্ট ক্লাসে পাশ করেছি, আর আনিশা কোনো রকম পাশ করে। যার ফলে চাচা একটু রাগ হয় আর আনিশাকে বকা দেয়। এতে আনিশার রাগ আমার উপর আরও বেড়ে যায়। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তারপর সে ভাবতে থাকে কিভাবে আমার উপর প্রতিশোধ নেবে। আনিশা রেগে তার রুমে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে আমাকে অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। আনিশার সেই দিন তার রুম থেকে একটু যেন বের হলো না। সেদিন কোনো রকম কেটে গেল। আনিশা সারা রাত ভেবে একটা বুদ্ধি বের করলো, আর তার সেই বুদ্ধিতে মাঠে নেমে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার রুমের সামনে চাচা দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে চাচার কাছে গেলাম। চাচা বলল, তুমি কি আজ কলেজে যাবা? চাচা, আমার না শরীরটা খারাপ করছে, তাই ভাবছি আজ কলেজে যাব না। চাচা আমার কাছে এসে কপালে হাত দিয়ে বলল, তোমার তো জ্বর এসেছে। চাচা তেমন কিছু না, একটু পরে ঠিক হয়ে যাবে। এমনটা আমার মাঝে মাঝে হয়। ও, চাচা আপনি কিছু বলবেন? তুমি কি আনিশাকে একটু পড়াতে পারবে? ও তো পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারছে না, তাই ভাবলাম তুমি যদি একটু গাইড করতা। আচ্ছা চাচা, আমি পড়াবো। আপনি এখন খুশি তো? আমি অনেক খুশি হয়েছি। আর তুমি যদি পারো তাহলে কাল থেকেই পড়াতে শুরু করে দাও, কেমন? জি আচ্ছা। আমি একটু ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম আমার হাতে তৈরি করা বাগানটায়, যেখানে গিয়ে গাছে পানি দিলাম। তারপর রুমে গিয়ে একটা কাজ করলাম। এমন সময় আনিশা আসলো।
রাফি, তোমার সাথে আমার কথা আছে। বলো। এখানে বলা যাবে না। আমার সাথে তোমাকে যাওয়া লাগবে। তুমি এখন রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কিন্তু কোনো কিন্তু না, তোমাকে যেতেই হবে। আনিশা, তুমি আমাকে কয়েক মিনিট সময় দাও। নাস্তা করে রেডি হতেই তোমার সাথে যাব। তোমাকে আমি নাস্তা করাবো, এখন চলো। তারপর আমি আর আনিশা গাড়িতে করে অজানা গন্তব্যে চলা শুরু করলাম। আমার জন্য অজানা, কিন্তু আনিশা চিনে। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলার পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। অনেক বড় রেস্টুরেন্ট। আমি আর আনিশা ভিতরে প্রবেশ করলাম। আনিশার আমি রেস্টুরেন্টের শেষ টেবিলে গিয়ে বসলাম। আনিশা খাবার অর্ডার দিল। আমি চুপচাপ বসে আছি, মাথা নিচু করে, কারণ আনিশাকে আজ অনেক সুন্দর লাগছে। সাদা ড্রেস, কালো চুল, সামনে হালকা বাদামি করা ঠোঁটে। আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। আমার কথা ছিল, তুমি এইভাবে নিচে তাকিয়ে থাকলে কিভাবে বলবো? তুমি বলো, আমি শুনছি। দেখো, তোমাকে একটা কথা বলি। আমি কোনো ভঙ্গিমায় যাচ্ছি না, তোমাকে সরাসরি বলছি। আমি তোমাকে ভালোবাসি, জানি তুমিও আমাকে ভালোবাসো। আনিশা কথাটা শেষ হওয়ার আগেই খাবার চলে আসলো। আমি আনিশাকে আর কিছু না বলতে দিয়ে, আপনি এগুলো কি বলেছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপনার কথা ভুল হচ্ছে, আর আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমাকে মাফ করবেন। এটা বলেই আমি চলে আসতে যাব, তখন আনিশা বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আচ্ছা, আমাকে না ভালোবাসার একটা কারণ বলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। আর আমি কোন দিক দিয়ে কম যাই? আমার সব কিছুই আছে, কি নেই আমার? আমার টাকা, সম্পদ সব আছে। আমি শুধু তোমাকে চাই রাফি, শুধু তোমাকেই চাই। এটা আমার দ্বারা সম্ভব না, আর আমি গরিব। আপনারা কত বড় লোক। আমি কোনোভাবেই চাচা চাচিকে কষ্ট দিতে পারবো না, ক্ষমা করবেন। আপনার সাথে আপনাদের মতো বড় লোকের ছেলেকেই মানায়, আমাকে নয়। কথাটা বলতে আমার যত দেরি, আনিশা সাথে সাথে খাবারের প্লেট থেকে চাকু নিয়ে হাতে তার এক জায়গায় কেটে দেয়। দাঁড় না থাকায় খুব একটা বেশি কাটে নাই। আমি সাথে সাথে তার হাত থেকে চাকু ফেলে দিয়ে টিস্যু দিয়ে হাত চেপে ধরলাম। আনিশাকে অনেক কষ্টে গাড়িতে বসিয়ে দিয়ে আমি ফার্মেসি থেকে তুলা, ব্যান্ডেজ আর স্পিড নিয়ে চলে আসলাম। তার হাতে এগুলো দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই বুঝতে যাচ্ছে না, শুধু কান্না করে যাচ্ছে আর একটা কথাই বলতে থাকছে। আমাকে ভালোবাসতেই হবে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আমার কিছুদিন সময় দেওয়া লাগবে। তুমি সময় নাও, কিন্তু আমার উত্তর কিন্তু হ্যাঁ চাই। যদি না বলো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি কিছু না বলেই বাড়িতে যেতে বলে গাড়িতে উঠলাম। আনিশা গাড়ি চালাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি একবারও আনিশার দিকে তাকাইনি। বাড়িতে আসলাম, এসে আমার রুমে গেলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। দুপুরে আর গেলাম না, তাই আনিশা আসলো আমাকে ডাকতে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো, কারণ ও খুব জেদি মেয়ে। আমার সামনাসামনি চেয়ারে আনিশা বসলো। আমি আমার মতো খাওয়া শুরু করলাম। আমার যেন কেমন কেমন লাগছে, তাই আমি জোরে পা দিয়ে থাওয়া দিলাম। আর সাথে সাথেই আনিশা চিৎকার দিয়ে উঠল। তা দেখে চাচা বলল, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? বাবা, মনে হয় আমার পায়ের উপর দিয়ে বিড়াল গেল, তাই ভয় পেয়েছি। ও, খাও। ভালো কথা মনে পড়লো, আজ থেকে রাফি তোমাকে পড়াবে। তোমার কি কোনো সমস্যা আছে? না বাবা, আমি তোমাকে এটা বলবো ভাবছিলাম, তার আগেই তুমি বলে দিলে। শয়তানি হাসি দিল, যা আমার ভালো লাগেনি। আমি কোনো কথা না বলেই তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমার রুমে গেলাম। আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দেখি চাচি আমার রুমে। চাচি কিছু বলবেন? বাবা, আনিশাকে পড়াবে না? এই তো যাচ্ছি, আমার কোনো ইচ্ছা নেই আনিশাকে পড়ানোর। আমি রুমে ঢোকার আগে দরজা নক করলাম। ভেতরে আসো। আমি গেলাম, দেখলাম আনিশা বসে আছে টেবিলে। বসো। আমি বসলাম, তাকে পদার্থ বই বের করতে বললাম। আমি বায়োলজি পড়বো না, তাই আমি প্র্যাকটিক্যালও করব না। তাহলে কি পড়বা? রাফি, আজ আমি তোমাকে শেখাবো। বলেই আনিশা আমাকে কিস করতে লাগলো।
আমি তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। বের হতেই চাচি আমাকে বলল, এত তাড়াতাড়ি পড়া শেষ? আজ শুধু পড়া দিলাম, কাল থেকে ভালো করে পড়াবো। এটা বলেই চলে আসলাম। আমার নিজেরই খারাপ লাগছে, কেন যে রংপুর ছেড়ে আসলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আনিশা আসলো আর বলল, কি হলো, তুমি ওইভাবে চলে আসলা কেন? তোমার কি ভালো লাগেনি? কাছে আসো, আরেকটা দিই। দেখো, আমার এগুলো ভালো লাগে না। আমি তোমাকে বোনের মতোই দেখি। তুমি যদি ভালো করে পড়তে চাও তাহলে পড়বা, না হলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আনিশা কিছু না বলেই চলে গেল। মনে হয় কষ্ট পেয়েছে। আমি সন্ধ্যায় তার রুমে নক করে প্রবেশ করলাম। সে এখন চুপ করে বসে আছে। আমি তাকে পড়ালাম, পড়া দিলাম। সে কোনো বাড়তি কথা বলেনি। এটা আমার ভালোই লাগলো। এভাবেই আমার দিন যাচ্ছে। আমাদের আবার পরীক্ষা শুরু হলো। এই কয়েকদিন পর আমিও আনিশাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। পরীক্ষার সময় আমি আর আনিশা একসাথে পড়তাম। এভাবেই আমি ওকে পড়াতাম। আমাদের দিনকাল ভালোই চলছিল। পরীক্ষা শেষ হলো। আমি আর আনিশা বসে আছি ছাদে, গল্প করছি। এমন সময় আনিশার ফোনে একটা কল আসে, তাই সে চলে যায়। আমি ছাদ থেকে কিছুক্ষণ পরে নেমে যাই। রাতে শুয়ে শুয়ে ভাবছি কাল আনিশাকে মনের কথা খুলে বলবো। এভাবে বুকে চেপে আর রাখতে পারছি না। তার পরের দিন আমি আনিশাকে আমার মনের কথা বলতে তার রুমে যাই। সে আমাকে দেখে অবাক হয়, কারণ আমি শুধু পড়ানোর সময় তার রুমে যেতাম। কিছু বলবে? হুম, বলে ফেলো। আমি তোমার সাথে মিশতে মিশতে কখন যে তোমাকে মনে মনে ভাবতে শুরু করেছি জানি না। হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আনিশা। আমি তাকে আমার মনের কথাগুলো বললাম। আমার কথাগুলো শুনে আনিশা হা হা করে হেসে উঠল। আমি কিছু বোঝার আগেই দরজাটা লক করে দিল। আমার কাছে এসে বলতে লাগলো, আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম, কি করে তোকে আমার জালে ফাঁসানো যায়। এটা বলেই আনিশা আবার হাসতে শুরু করে। আমি কিছু বোঝার আগেই দরজাটা লক করে দিল। আমার কাছে এসে বলতে লাগলো বলে আনিশা আবার হাসতে শুরু করে। আমি কিছুটা ঘাবড়ে যাই। আনিশা কি বলছে এসব? তার মানে কি মিথ্যে মায়া, মিথ্যে ভালোবাসায় পড়েছি আমি? এসব ভাবতে ভাবতে আনিশা আমার কাছে চলে আসে, একেবারে কাছে এসেই তার হাত আমার গালে রাখে। মনে করেছিলাম আমার সাথে মজা করে ওসব বলছিল। আমি তাই গাল ফুলিয়ে হাসতে যাব, এমন সময় আনিশা তার নাক দিয়ে আমার গালে আঁচড় দিল। কি ব্যথা, বলে বোঝাতে পারবো না। আমি আনিশার হাত ধরে নিলাম শক্ত করে। তারপর বললাম, আনিশা, তুমি এমন কেন করছো? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন এমন অদ্ভুত ব্যবহার করছো আমার সাথে? কথাটা বলার সাথে সাথে আনিশা বলতে শুরু করলো, ভালোবাসা? তোর মতো ছোট লোককে ভালোবাসা চায়? তোরা তো কুকুর। কুকুরকে একদিন খাবার দিলে তারা মালিকের গোলাম হয়ে যায়, আর তুই আমার গোলাম। না না, তোকে গোলাম বানালে তো আমারই ক্ষতি, কারণ তোকে আমি এই বাড়িতে আর থাকতে দেব না। কিন্তু কেন? আমার কি কোনো দোষ হয়েছে? আমি কি কোনো খারাপ কাজ করেছি? আমি অন্যায় করে থাকলে আমাকে শাস্তি দিন। আপনার কাছে হাত জোর করছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। দরকার হলে আমি বাড়ি যে কোনো এক কুকুরের মতো পড়ে থাকবো, তাও আমাকে এভাবে তাড়িয়ে দিয়েন না। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো আমি কি করব? আমাকে তুই কি করতে বলিস? আমার কথার উপর কথা বলিস? তোর তো সাহস অনেক হয়ে গেছে দেখছি। বলেই আনিশা কি যেন খুঁজতে লাগলো। আমি তাকিয়ে দেখি চাবুক। তারপর আনিশা কোনো কথা না বলে আমাকে চাবুক দিয়ে মারতে লাগলো। আমি না পারছি সইতে, না পারছি চিৎকার করে কান্না করতে। চিৎকার যেন বাইরে না যায়, তাই আমি আমার হাত দিয়ে মুখ চেপে ধরে আছি। আমি ব্যথায় মাঝে মাঝে আটকে উঠছি, কিন্তু কিছু করতে পারছি না। আমার শরীর খুব ব্যথা করছে। কোনো রকম নিজেকে ধরে রেখেছি। আমার শরীর দিয়ে যে রক্ত বের হচ্ছে তা আমি বেশ বুঝতে পারলাম। না, আমি আর পারছি না। আনিশা, আমাকে এভাবে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ভালোবাসা কিন্তু মিথ্যে না, সত্যি সত্যি ভালোবেসেছি। তুমি আমাকে একবারই মেরে ফেলো। আনিশা কিছুটা শান্তি হলো, তারপর বলতে শুরু করলো, তোর মতো ছোট লোকের বাচ্চা আমার বাড়ির কুকুর হওয়ারও যোগ্য না। তুই কেমনে ভাবলি তোরে আমি ভালোবাসি? কুকুরের দল, বড় লোক দেখে লোভ সামলাতে পারে না।
আমার চোখের সামনে আসলে তোকে যে আমি কি করব আমি নিজেই জানি না, তবে তোর ভালো কিছু হবে না এটা বলে দিলাম। তাহলে এতদিন কি শুধু ভালোবাসা নামে অভিনয় করে এসেছো? আরে যা তো, কানের কাছে ভ্যান ভ্যান এইসব শুনতে ভালো লাগছে না। আজ আমার অনেক ভালো লাগছে, আমি আমার প্রতিশোধ নিতে পারলাম। কথাটা বলার সাথে সাথেই কাকে যেন ফোন দিল। ফোন দিয়ে, হ্যাঁ বাবু, তুমি কোথায়? জানো বাবু, আজ অনেক খুশি আমি, তুমি এখনই চলে আসো, আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আমার সামনে কথাগুলো বলল। আমি বুঝতে পারলাম তার মানে মনে হয় মনে মানুষকে এসব বলল। আমি আর কিছু না বলে আমার চোখে পানি লুকাতে পারলাম না, সরাসরি আমার রুমে এসে কাঁদতে লাগলাম। চোখের পানি শুকিয়ে গেল, আমার মনে আগুন এখনও জ্বলতে থাকলো। সারা রাত আমার ঘুম আসলো না। আজান হচ্ছে, নামাজ পড়তে যাব, অজু করে বের হয়ে দেখি আনিশার রুমে এখনও আলো জ্বলছে। তাই আমি দেখার জন্য দরজা নক দিলাম। কয়েকবার নক দেওয়ার পর দরজা খুললো, আর খোলার সাথে সাথেই আমার দুগালে দুটো চর মেরে বলল, কুত্তার বাচ্চা, এখানে কি? ছোট লোকের বাচ্চা, ভাগ এখান থেকে। শালা, তোর মতো লুচ্চা আমি একটাও দেখিনি। আমার চোখ দিয়ে পানি পড়ছে, চর মারার কারণে ঠোঁট কেটে গেছে। আনিশার কথায় তার মানে তাকে অনেক বেশি কষ্ট হচ্ছে। তাই আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, রাতে তো ঘুমাওনি, এখন না হয় ঘুমালে শরীর খারাপ করবে। এটা বলে চলে আসলাম। চোখের পানি মুছতে মুছতে রুমে এসে নামাজ পড়ে দোয়াতে আনিশার ভালোর জন্য দোয়া করতে লাগলাম। চোখের পানি যেন থামছেই না। এভাবে চলতে থাকে আমার দিন। আনিশা আমাকে কষ্ট না দিলে তার দিন যেত না। এখন আমাকে কলেজে অপমান করে, সবার সামনে চর মারে, আমাকে কখনো তার চাকর বানায়, আবার কখনো তার গোলাম, কখনো আমাকে মানুষ বলে মনেই করে না। আমি আমার আব্বু আম্মুর কথা ভেবে এই বাড়ি থেকে কোথাও যেতে পারি না। আমার চাচার ব্যবসার কাজে দেশের বাইরে গেছে। আমার হাতে লাগানো গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে, প্রতিদিনই পানি দেই। আনিশা আগে থেকে অনেক পাল্টে গেছে। আমাকে তো দূরে থাক, চাচির সাথে এখন খারাপ ব্যবহার করে, চাচি সুযোগ পেলেই অপমান করে দেয়। একদিন আমি আর চাচি বসে গল্প করছিলাম, এমন সময় আনিশা আসে, আমাকে আর চাচিকে দেখে দাঁড়িয়ে যায়। এক ছোট লোক তো আরেক ছোট লোকের সাথে গল্প করছে, হাউ ফানি। আনিশা আমাকে আর চাচিকে উদ্দেশ্য করে বলে। চাচি আনিশার কথা শুনে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমার এখন আর কিছুই হয় না, অভ্যেস হয়ে গেছে। কিন্তু চাচির জন্য খারাপ লাগে। আমাদের এসএসসি পরীক্ষার 1 মাস 13 দিন হয়ে আছে। আমার একটা নোট কিনা লাগবে গণিতের, তাই বাসা থেকে বের হলাম। বের হয়ে দেখলাম আনিশার একটা ছেলে বাইকে করে যেন কোথায় গেল। আনিশা এত রাতে কোথায় যেতে পারে? আর ওই ছেলেটা তোকে আমি চিনি, ও খুবই খারাপ ছেলে। আমি কিছু না ভেবে একটা ট্যাক্সিতে উঠে তাদের ফলো করতে লাগলাম। ফলো করতে করতে দেখলাম তারা একটা নির্জন বাড়ির ভিতরে ঢুকলো। আমি কিছু বুঝতে পারলাম, ছেলেটার উদ্দেশ্য ভালো না। তারা বাড়ির ভিতরে ঢুকে গেল, আমি তাদের পিছু পিছু ঢুকলাম। সেখানে ভীষণ অন্ধকার ছিল, তাই অত ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। আমি হঠাৎ একটা রুমের সামনে এসে থমকে দাঁড়ালাম, কারণ সেখানে আলো ছিল, আর ছিল কেমন অদ্ভুত কুংড়ানোর আওয়াজ। আমি ভয়ে রুমের ভিতরে প্রবেশ করি। আমার চোখ দুটো পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ছেলেটা আনিশাকে বন্দি করে তার জামা কাপড় খুলে দিচ্ছে, আর আনিশার মুখে কাপড় দিয়ে আটকে রেখেছে, যার ফলে সে চিল্লাতে পারছে না। আনিশার সাথে সাথে ছেলেটাও আমাকে দেখে ফেলেছে, তাই আমি বাধ্য হয়েই তাদের সামনে চলে আসি। আর ছেলেটাকে আমি দেখেই বন্দুক বের করে নিল। আমি এখন কি করবো ভাবছি। ওহ, পেয়েছি। আমি ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, তুমি কি শুধু আনিশাকে একাই ভোগ করবে? আমারও অনেক দিনের ইচ্ছা, আমাকে তোমার বন্ধু করে নাও, তোমারই ভালো হবে। ছেলেটা কিছু একটা ভাবছে। আনিশা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তুই ঠিক বলেছিস, এই মেয়েটা তার জিনিস না, একে একা খেয়ে শেষ করা যাবে না। তোকে ভোগ দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তাকে একটা থাপ্পড় মার, শালির কি তেজ, আর সব তেজ গুরু করে দেব। আমার খারাপ লাগলেও কিছু করতে পারছি না, তাই তার কথা একটা থাপ্পড় মারি। এতে আনিশাও কিছু করার নেই। আমি তাকে থাপ্পড় মেরে দিলাম। বিশ্বাস করেন, আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার বুক ফেটে হার্ট বের হয়ে যাচ্ছে। আমি ছেলেটাকে বললাম, আমার এখন একটু মজা করি, আছে নাকি ওইসব? আহ,
আরে আছে, আমার বাড়ি এখানে, সব আছে। এটা বলেই পাশের রুমে গেল, আর আমি তখন ওর পিছু পিছু গেলাম। আর ওর রুমে যাওয়া মাত্রই আমি ওকে বাইরে থেকে লক করে দিই। ছেলেটাকে আটকিয়ে দিয়ে আমি সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। আনিশার কাছে গিয়ে দেখি ও হতাশ হয়ে গেছে। আমি ওকে বাঁধন খুলে দিয়ে মুক্ত করে আমি ওকে নিয়ে বাড়িতে চলে আসি। ওকে মনে হয় কিছু খাওয়ানো হয়েছে, যার কারণে ও কেমন যেন করছে। আমি আনিশাকে কোনো মতো বাড়িতে পৌঁছালাম। তারপর বাড়িতে গিয়ে দেখি চাচি বসে আছে। আনিশার এমন অবস্থা দেখে বলল। কি হয়েছে? তারপর আমি বললাম, আর আনিশা একটু বাইরে ঘুরতে গিয়েছিল, আর আনিশার একটু মাথা ঘুরছে। ওকে ওর রুমে রেখে শুয়ে দিয়ে চাচি আর আমি আমাদের রুমে গেলাম। সকালে কারো চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আনিশা আর চাচি আমার রুমের সামনে। তাই আমি তাড়াতাড়ি উঠে গেলাম। দরজার কাছে যেতেই চাচি আমাকে ঠাস করে একটা চর বসিয়ে দিল। গালে অনেক ব্যথা করছে। আমি কিছু বুঝতে পারলাম না, তাই অবাক হয়ে তাদের দিকে চেয়ে আছি। একবার আনিশার দিকে চেয়ে আছি, আবার চাচির দিকে। এমন সময় চাচি আমার কলার ধরে বলতে লাগলো, তোকে আমি কত বিশ্বাস করে আমার এই বাড়িতে থাকতে দিলাম, আর তুই আমার বিশ্বাসের এমন মূল্য দিবি আমি ভাবিনি কোনোদিনও। তুই আমার সব বিশ্বাস নষ্ট করলি। তোকে কত ভালোবেসেছিলাম, তোকে কোনো দিনও আমার অন্য চোখে দেখিনি, আর তুই কি করলি? আমার মেয়ের সর্বনাশ করলি। আমি চাচির কথা শুনে আকাশ থেকে পড়লাম। উনি কি বলছে এগুলো? আমি আবার আনিশার সাথে কি করলাম? আনিশাকে তো অসম্মানের হাত থেকে আমি বাঁচালাম, তাহলে কি আনিশা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এসব করছে? চাচি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি কোথায় যাব? আমার তো কিছুই নেই। এই শহরের সব জায়গায় আমার অচেনা। আর আমার মনে হয় চাচি হয়তো এমনি আমার উপর রাগ করে আছে, তাই হয়তো এমনটা করেছে। রাগ কমে গেলে আবার আমাকে বাড়ির ভিতরে নেবে। তাই আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। সকালেও নাস্তা হয়নি। আজ মনে হচ্ছে রোদের তাপে অন্য দিনের থেকে বেশি। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, না কেউ আসছে না। তাই ভাবলাম একটু দেখে আসি ভিতরে কিছু হচ্ছে নাকি। যেই ভাবা সেই কাজ। বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকতেই আনিশা আমাকে দেখে তার হাতে গ্লাস ছিল, আর সেটা আমার দিকে ছুঁড়ে দিল। আমি কিছু বোঝার আগে আমার কপালে লেগে কপাল কেটে গেল, আর সাথে সাথে রক্ত আমার জামা কাপড় ভিজে লাল হয়ে গেল। আমি অবাক দৃষ্টিতে আনিশার দিকে তাকিয়ে আছি, কারণ এই সেই মেয়ে যে আমাকে এত ভালোবাসতো। আমি না খেলে সে খেত না। আমি রাতে ঘুমালে মাঝে মাঝে আমার বুকে মাথা রেখে ঘুমাতো, আর আমার একটু কষ্টও দেখতে পারতো না। আমার জ্বর আসলে সারা রাত আমার পাশে বসে থাকতো, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেত। এসব ভাবছি তখন আনিশা। আম্মু দেখো, ওই ছোট লোকের বাচ্চা আবার এসেছে। ছোট লোকের সাহস দেখো আম্মু, আমার এত বড় ক্ষতি করেও আমার সামনে কেমন করে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দাও। আনিশার কথা শুনে চাচি আসলো, আর আমার মনটা ভেঙে গেল। দয়া করে আমাদের তো এখন একা থাকতে দে। আমাদের তো যা সর্বনাশ করার করে দিয়েছিস, এখন আর আমাদের কষ্ট দিস না। তুই আমাদের চোখের সামনে থেকে যা। তোর মতো ছোট লোক আর নিচু মনের মানুষকে আমি আর দেখতে চাই না। কিন্তু চাচি, আমার অপরাধটা? এটা বলার সাথে সাথে চাচি আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে চাচির দিকে তাকিয়ে আছি। এবার সত্যি অনেক কষ্ট। আমার বুকটা ফেটে গেল। আমি আর আমার চোখের পানিটা ধরে রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে চাচির পা ধরে বলতে লাগলাম, চাচি, আপনারা ছাড়া আমার কি আছে বলুন? আমি তো এই শহরে কিছুই চিনি না, আর আমি সত্যি অসহায়ের মতো হয়ে যাব। আমি আনিশার কোনো সর্বনাশ করিনি, তবু আপনারা না হয় ওর 2টা মাসে আমাকে থাকার সুযোগ দেন। কথা দিচ্ছি পরীক্ষাটা শেষ হলেই চলে যাব। আমাকে থাকতে দিন। সারাদিন না হয় একবেলা খাবার দিবেন, আমাকে বাড়ি থেকে বের করে দিন না। আমি শেষ পর্যন্ত আনিশার পাও ধরলাম, কিন্তু আমাকে থাকতে দিল না। আর এদিকে আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিল একটা কুকুরের মতো। আরে ভাই, আমার কি দোষ জানেন? আমরা গরিব, আমরা ছোট লোক, আর একটা দোষ মানুষের ভালো করতে নেই। যদি করেন তাহলে তার ফল আপনাকেই পেতে হবে। তাই আমিও পেলাম। আমার কি দোষ ছিল? আমি এখন কার কাছে যাব, কি করব? আমার যে মা বাবার স্বপ্নটা পূরণ করতে হবে, এসব ভাবছি আর হারছি। এমন সময় একটা বড় গাছের নিচে আসলাম, সেখানে হেলান দিয়ে বসলাম, আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। আজ অনেক কষ্ট হচ্ছে,
নিজের ভালোবাসার মানুষটা আমাকে বিশ্বাস করতে পারলো না। সেদিন খুব ভিজলাম, রাতে বৃষ্টি থামলো, কিন্তু আমার জ্বরটা থামলো না, কারণ সারাদিন না খেয়ে আছি। তার উপর আবার কপাল ফেটে গেছে। কোনো রকম সকাল হলো, পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নাই। তাই নিজের মান সম্মান বাদ দিয়ে মোবাইলটা আনতে গেলাম। আনিশার বাড়িতে গেলাম। আনিশার বাড়িতে গিয়ে দেখলাম দারোয়ান চাচা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি চাচাকে সালাম দিয়ে আমার ফোনটা আনার জন্য বললাম। বেশ কিছুক্ষণ পর চাচা আসলো। আমি মোবাইল ফোনটা নিয়ে হাঁটা ধরলাম। চাচা ডাক দিল, বাবা দাঁড়াও বলে। আমি পিছনে তাকিয়ে দেখলাম চাচা নিজে আমার কাছে এসে আমাকে কিছু টাকা দিলেন। অনেক না করার পরেও জোর করে দিলেন। আমি টাকাগুলো নিয়ে চলে আসলাম। আমি টাকাটা নিয়ে কিছু কিনে খেলাম। আমার গন্তব্য এখন ওই বড় গাছটার নিচে। আমি হাঁটছি, দূর থেকে মনে হচ্ছে ওইটা আনিশা। আমি দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, ওটা আনিশাই। আনিশা ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছে কেন? কিছু হয়েছে নাকি আনিশার? একটু গিয়ে দেখা করে আসবো নাকি? না থাক, কি মনে করবে আবার। কিন্তু আনিশা এখানে কি করছে? আনিশার সামনে একজন মহিলা দাঁড়ালো। তার মুখ দেখতে পারছি না, তাও মনে হলো ওটা চাচি হবে। চাচি আর আনিশা গাড়িতে উঠে বসে গেল। আমি কৌতূহলবশত ক্লিনিকের ভিতরে গেলাম। সেখানে একজন ডাক্তারকে পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো আনিশাদের ফ্যামিলি ডাক্তার। আমার ভালোই হলো, আমি সহজে জানতে পারবো, আর ওনার সাথে আমার সম্পর্কটাও ভালো। আমি আর কোনো কিছু না ভেবেই চলে গেলাম ডাক্তার আঙ্কেলের কাছে। আমি সামনে এগোতে লাগলাম। ডাক্তার আঙ্কেল আমাকে দেখেই, আরে রাফি, কেমন আছো? তা কি মনে করে আমার এখানে? আসলে আঙ্কেল আমার একটা খুব জরুরি কাজ আছে। তা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আঙ্কেল, আপনি পারবেন আমাকে সাহায্য করতে? আচ্ছা বলো, কি জানতে চাও? আমি দেখলাম আনিশার চাচি আসছিল আপনার কাছে। চাচি কি অসুস্থ নাকি অন্য কোনো কারণে আসছিল আপনার কাছে? নাকি আনিশার কিছু হয়েছে? আঙ্কেল, কিছু হয়েছে কি? আসলে বাবা, কি বলবো তোমাকে আর কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। আঙ্কেল, হেয়ালি না করে আমাকে সব কিছু বলেন। আসলে আনিশা মনে করছে তার সাথে কেউ জোর জবরদস্তি করেছে আর তার সতীত্ব নষ্ট করেছে, আর সেটা নাকি তুমি আর তোমার বন্ধু মিলে করেছো। আমি এই কথাটা শুনে মাথা নিচু করে আছি আর ভাবছি আমি কি করলাম আর আনিশা কি বলল। আমি আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসলাম। আমার মাথায় কিছু ঢুকছে না, কি করে কি হয়ে গেল। আমি আবার গাছের নিচে গিয়ে বসলাম আর ওসব কথাগুলো ভাবছি। সন্ধ্যা হয়ে গেছে, খুব ক্লান্ত, তাই চোখ একটু বন্ধ করেছিলাম। তখন কেউ আমার কাঁধে হাত দিল। আমি তাকিয়ে দেখি ঈশিতা। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। ও এখানে কি করে? পাঠকদের হয়তো মনে নেই, রংপুর থেকে ঢাকা আসলাম বাসে। পাশের সিটে ঈশিতা। তুমি এখানে কি করো আর এইভাবে শুয়ে আছো কেন? আর তোমার কপালে কি হয়েছে? এমনি, ও কিছু না। তা কি করো তুমি এখানে? আরে পাগল, আমার বাসার সামনেই তো তুমি আছো। তোমার কি হয়েছে বলো তো? আমাকে বন্ধু ভেবে বলতে পারো। তোমার চাচার বাসায় ওঠার কথা। কেন যেন ঈশিতাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে, তাই বলে দিলাম সব। দেখি ঈশিতা চোখে পানি। ঈশিতা আমার হাত ধরে টান দিল। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ঈশিতা আমাকে বলতে লাগলো, এখন তুমি আমার সাথে যাবা? আমি কোথায় যাব? তোমাকে কোনো কথা বলতে হবে না, আর আমার সাথে গেলেই হবে। আমি সত্যি আর নতুন করে অপমানিত হব না, আমাকে মাফ করো। ঈশিতা আমাকে জোর করে নিয়ে গেল তার বাড়িতে। তার বাড়ির অবস্থা মোটামুটি, মধ্যবিত্ত পরিবার। সে আমাকে তার পরিবারের সাথে আমাকে পরিচয় করে দিল। তার পরিবারের লোকজন খুব ভালো। ঈশিতার কথায় আমাকে বাড়িতে থাকতে দিলেন। আমি ঈশিতাকে বললাম, ঈশিতা, আমার জন্য তোমাদের কষ্ট করা লাগবে না, তোমরা থাকো, আমি যাই। ঈশিতা আমার হাত ধরে বলল, সবাইকে আনিসের মতো মনে করো কেন? বন্ধুর বাড়িতে তো থাকাই যায় নাকি? আমি অনেক চিন্তা ভাবনা করলাম, যেভাবে হোক আমি পরীক্ষাটা দিব, তাই রাজি হলাম। ঈশিতা আমাকে একটা ঘর দেখিয়ে দিল আর বলল ফ্রেশ হয়ে আসতে। আমি ফ্রেশ হয়ে আসলাম। সবাই একসাথে রাতের খাবার খেলাম। ঈশিতার বাবা নেই, তার আম্মা আর একটা বড় ভাই আছে। উনি ব্যবসার কারণে বেশিরভাগ সময় বাইরে থাকেন।
ঈশিতা তার ভাইয়ের রুমে আমার থাকার ব্যবস্থা করলো। আনিশাদের ওখান থেকে আসার সময় দারোয়ান চাচার হাতে একটা চিঠি দিয়ে এসেছিলাম আর বলেছিলাম পরীক্ষাটা শেষ হলে যেন আনিশাকে দেওয়া হয়। আর ওখানে আনিশাকে রিপিট করে ঠিক আছে, তার সতীর্থ ঠিক আছে, তারপরেও তার মনে কেন আক্ষেপ নেই। আমাকে তো তার বাড়ি ছাড়া করতে পেরেছে, কিন্তু চাচি তার ভুল বুঝতে পেরেছে। এখন কিছু করার নেই। ঈশিতা আর আমি একসাথে পড়তাম, তাই বইগুলো নিয়ে আমি আর ঈশিতা পড়তাম। পরীক্ষার কিছুদিন বাকি আছে। আমার আর ঈশিতার প্রস্তুতি ভালোই। আমরা সারা দিন একসাথে পড়াশোনা করতাম, গল্প করতাম, অনেক মজা করতাম। প্রথম পরীক্ষা, আমার আর ঈশিতার একই কলেজে পরীক্ষার সিট বসেছে। আমি পরীক্ষার রুমে ঢুকতেই দেখলাম আনিশার তার বান্ধবীরা সবাই গল্প করছে। আমি শুধু একবার দেখি আমার সিট খুঁজতে লাগলাম, আর ভাগ্যক্রমে আনিশার আগের সিটটাই আমার। আমি কোনো কথা না বলেই বসে গেলাম আমার সিটে। আমার কেমন যেন লাগছে, কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে লক্ষ্য না করেই পরীক্ষা দিতে বসলাম। স্যার আসলেন, পরীক্ষা শেষ করলাম, আমার ঈশিতা চলে আসলাম। তারপর গণিত পরীক্ষার সময় দেখলাম আনিশার চোখে পানি টলমল করছে। আমি বুঝতে পারছি তার কমন আসে নাই, তাই আমি এমনভাবে বসলাম যেন আনিশা আমার খাতা দেখতে পারে। দেখি সে মাথা নিচু করে বসে আছে, তাই আমি হালকা করে মাথায় হাত দিলাম আর ইশারায় বললাম আমার খাতাটা দেখার জন্য। সে লেখা শুরু করলো, আমিও করলাম। এভাবে আমাদের পরীক্ষাটা শেষ হলো। আনিশা আমাকে অনেক ডেকেছিল, কিন্তু আমি না শোনার ভান করে চলে আসি। এভাবে আমাদের পরীক্ষা শেষ হয়। আমি বুঝতে পারি আনিশা আমার উপর দুর্বল হয়ে গেছে। আমার পরীক্ষা শেষ হওয়ায় ঈশিতাকে নিয়ে ঘুরতে যাব, কারণ কাল আমি রংপুর চলে যাব। আজ অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম, মজা করলাম। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। কাল সকালে আমি ঈশিতাকে ও তার পরিবারকে বিদায় দিয়ে চলে আসলাম। ঈশিতার পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আমি বাড়িতে আসলাম, আম্মু দেখছি রান্না করছে। আম্মুকে সালাম করলাম। আম্মু আজ অনেক খুশি। আব্বুকে ফোন দিলাম, কিছুক্ষণের মধ্যে আব্বু আসলো। আমি ফ্রেশ হয়ে সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প করলাম। জার্নি করার আসার কারণে আব্বু আমাকে ঘুমাতে বলল। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখলাম এখন সন্ধ্যা হয়ে গেছে। অনেক দিন পর এসেছি বাসায়, তাই একটা আরামের ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাসিবকে ফোন দিলাম, ওকে আমার বাড়িতে আসতে বললাম। কিছুক্ষণ পর নাসিব আসলো। আমি আর নাসিব চলে গেলাম আমার প্রিয় জায়গাটায়, নদীর পাড়ে। সেখানে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় ঈশিতার ফোন। বলো। তোমাকে না বলেছিলাম বাসায় পৌঁছে আমাকে একটা কল করতে, করনি কেন? অনেক দিন পর বাড়িতে আসলাম, খুশিতে ফোন দিতে ভুলে গিয়েছিলাম, সরি। ওহ, একদিনে আমাকে ভুলে গেছো, ভালো লাগলো। তা কি করো এখন? রাগ করেছো? সরি বললাম তো। আমি আর আমার বন্ধু নদীর পাড়ে বসে আছি। তুমি? বন্ধু নাকি বান্ধবী? ফোনটা দাও তো তোমার বন্ধুকে। কথা না বাড়িয়ে দিয়ে দিলাম, কারণ ওর যা রাগ, কি না কি করে বসে, আর মুখ দিয়ে একবার যা বের করবে তা করে ছাড়বে। এক কথায় নাছর বান্দা। ঈশিতা এগুলো আমার আবার ভালো লাগে, আমার উপর জোর করে অধিকার খাটানোর চেষ্টা করে। আমি এটা বুঝি সে আমাকে অনেক ভালোবাসে। আমি তাকে পছন্দ করতে শুরু করি, তার কারণ আমি যেমন মনের মানুষ খুঁজছিলাম, ঈশিতা ঠিক তেমনই। খুব ভালো মনের মেয়ে একটা। এমন মেয়ে হাজার একটা পাওয়া যায়। ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল না, কিন্তু ও আমাকে ওর বাসায় থাকা খাওয়ার জায়গা দিয়েছিল, আমার বন্ধু হয়ে সবসময় পাশে ছিল। এমন মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে কে বা না চায়। আমি নাসিবকে ফোনটা দিলাম। নাসিব আর ঈশিতা কি যেন কথা বলছে। নাসিব বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি তো আবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম, ঈশিতা সব বলে দিচ্ছে না তো। নাসিব আর ঈশিতার কথা শেষ হলো। নাসিব ফোনটা আমাকে দিয়ে চুপচাপ বসে আছে। আমি নাসিবকে গোতানো শুরু করলাম। কিরে, কথা বলছিস না কেন? নাসিব কিছু না বলে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। আমি যে কথা বলতে যাব, নাসিব আমার বাম গালে একটা থাপ্পড় দিল। নাসিব আমার হাত ধরে তার মাথায় হাত দিয়ে বলতে শুরু করলো, রাফি, আমাদের বন্ধুত্বের কসম, ঢাকাতে কি কি হয়েছে আমাকে সব বল। আর অভিনয় করতে পারলাম না, চোখের পানি বাধা মানছে না। আমি নাসিবকে সব খুলে বললাম।
এখন আনিশাকে আমি শুধু ঘৃণা করি। আমি আর আনিশার সামনে কোনোদিনও যাব না। নাসিবকে সব কিছু বলতে পেরে মনটা একটু হালকা লাগছে, এখন অনেকটাই ভালো লাগছে। নাসিবকে ঈশিতার কথা বললাম, রাত অনেক হয়ে গেছে, তাই আমি আর নাসিব নিজের বাড়িতে আসলাম। আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করলাম, আম্মু আব্বুর সাথে অনেক গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলে নামাজে গেলাম। নামাজ থেকে এসে আব্বুকে বললাম, আব্বু আমি আপনার সাথে কাজ করতে চাই। এখন তো আমি ফাঁকা আছি, এই সময় কাজ করতে পারলে একটু ভালো হতো। আব্বু আম্মুর সাথে পরামর্শ করে বলল, কাজ কিন্তু খুব কঠিন, কিন্তু তুমি যখন চাইছো চলো না একদিন আমার সাথে কাজ করতে। ভালো না লাগলে আমাকে বলবা, কেমন? আমার বেশি কষ্ট হলে আমি তোমাকে আর কোনো কাজ করতে দিব না। আব্বু আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে আপনার সাথে কাজে নেন, আমি পারবো ইনশাল্লাহ। আমি আর আব্বু কাজে গেলাম। আমি আব্বুর সাথে রাজমিস্ত্রির কাজ করতে গেলাম। আজ আমার কাজ হলো ইট নিয়ে 3য় তলায় আসা। আমার সাথে আরও একজন ছিল। আমি কয়েকবার কাজ করার পর আর পারছি না, তাও করতে লাগলাম। আমার পুরো শরীর ঘেমে গেছে। আমি আমার মতো কাজ করলাম। আজ অনেক ক্লান্ত লাগছে। আমার হাতে ফুসকা পড়ে গেছে, হাত জ্বলছে। তবে কাজ শেষে যখন 300 টাকা পেলাম, মনে হলো আমার কাছে এগুলো কষ্টই না, আমার জীবনে প্রথম রোজগারের টাকা। আজ আমি অনেক খুশি। সন্ধ্যার পর কাজ শেষ করে আমি আর আব্বু একসাথে কাজ করে বাসায় ফিরলাম। অনেকটাই ক্লান্ত লাগছে। আমি আমার জীবনে প্রথম রোজগারের টাকা আম্মুর হাতে তুলে দিলাম। এতে আম্মু এত খুশি হলো যে বলার মতো না। আম্মু কেঁদে ফেলেছে। আমি আম্মুকে সান্ত্বনা দিলাম, আম্মু তোমার ওই ছোট্ট ছেলেটা আর আগের ছেলেটা নেই, সে এখন বড় হয়েছে। দোয়া করো আমি জীবনে যেন কিছু একটা করতে পারি। আমি যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম, কিন্তু আমার শরীর খুব ব্যথা করছে। এখন কোনো রকমে ঘুমাতে পারলাম। মাঝরাতে আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠলাম, নামাজ পড়ে এসে নাস্তা করে আব্বুর সাথে আবার কাজে গেলাম। এইভাবে দিন কাটতে লাগলো। মাঝে মাঝে ঈশিতার সাথে কথা হতো। আনিশাও আমাকে ফোন দেয়, কিন্তু আমি ধরি না। আমারও ওর উপর কোনো ফিলিংস নেই। হয়তো সে এখন চিঠিটা পেয়ে গেছে। আমি চিঠিতে বেশি কিছু লিখি নাই। ম্যাম, পৃথিবীর সবাইকে এক মনে করতে নেই, আর যে যেরকম কাজ করবে সে তার ফল পাবে, আপনিও পাবেন। তবে হয়তো সেদিন এমন কিছু হবে যে কিছুই করতে পারবেন না। আমি সত্যি আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম, আপন করতে চেয়েছিলাম। ঠিকভাবে খোঁজখবর নিয়ে দেখেন, চোখ থাকলে দেখতে পারবেন, মুখ থাকলে বলতে পারবেন, আর কান থাকলে শুনতে পারবেন। আল্লাহ না করুক এই রাফির কারণে আপনার চোখের পানি ফেলা লাগে। দোয়া করি ভালো থাকবেন। চাচা চাচিরে দেখে রাখবেন, তারা মাটির মানুষ, খুব ভালো তারা। ইতি এই পৃথিবীর পরিচিত মানুষ ছোট লোক। এখন প্রায় আমি আর আব্বু কাজে যাই। এখন আর আল্লাহর রহমতে কাজ করলে আমার কোনো সমস্যা হয় না। এভাবে আমার আড্ডা, কাজ আর ঈশিতাকে নিয়ে আর বাবা মাকে নিয়েই ভালোই আছি। আজ কাজ করে বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির সামনে গাড়ি। ভালো করে দেখে চিনতে পারলাম এটা ছোট আব্বুর গাড়ি। কিন্তু এখানে কেন? তার মানে কি ছোট আব্বু আমাদের বাড়িতে এসেছে? এসব ভাবতে ভাবতে বাড়ির ভিতরে ঢুকে দেখি আমাদের ছোট ড্রয়িং রুমে চাচা চাচি বসে আছে। আব্বু আম্মুর সাথে গল্প করছে। আসসালামু আলাইকুম ছোট আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। নাসিব, তোমার এমন অবস্থা কেন? কাজে গিয়েছিলাম, আপনারা গল্প করেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি আমার রুমে ঢুকে তো অবাক, দেখি আনিশা আমার রুমে বসে আমার আঁকা পেন্টিংগুলো দেখছে। আমি কিছু না বলে আমার কাপড় নিয়ে বাথরুমে দিকে গোসল করতে গেলাম। রাফি, কেমন আছো? কুকুর তো সবসময় রাস্তায় থাকে, কুকুর কেমন থাকে তা নিশ্চয়ই আপনার অজানা নয় ম্যাডাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছোট লোকেরা কারো ওপর রাগ করে থাকে না, এটা তাদের স্বার্থের মধ্যে পড়ে না। এখন আপনি এখান থেকে যান। তোমার পায়ে পড়ে আমাকে ক্ষমা করে দাও। দেখুন আব্বু আম্মু শুনতে পাবে, আমি ক্ষমা করেছি। এখন এখান থেকে যান প্লিজ, আমার ক্লান্ত লাগছে। আনিশা চলে গেল। আমি বিছানায় গাটা হেলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। বাবা রাফি, খেতে আয়। যাচ্ছি। আম্মু শোনো। বল। ছোট আব্বুরা এখানে এসেছে কেন? তোকে নিয়ে যেতে এসেছি। না আম্মু, আমি
তোমাদের ছেড়ে কোথাও যাব না। এখন তো আমার পড়াশোনা নেই। এইসব পরে হবে, এখন খেয়ে আয়। ওরা সবাই তোর অপেক্ষায় খাবার টেবিলে বসে আছে। আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। আমার পাশে আনিশা বসেছে। আমার অসহ্য লাগছে ওর পাশে বসে থাকতে। তুমি কি আমাদের সাথে কাল ঢাকায় যাবে? ছোট আব্বু, এখন যে কি করব, রেজাল্ট বের হোক, যদি ভালো ভার্সিটিতে চান্স পাই তখন দেখা যাবে। আব্বু আম্মুকে ছেড়ে থাকতে ভালো লাগে না। রাফি ঠিকই বলছে, এখন মেয়ে কি করবে? আমাদের সাথে কয়েকদিন থাক। আব্বু, তাহলে আমি এখানে থাকি, রাফির সাথে আমিও ঢাকা যাব। আমার ভীষণ রাগ উঠছে মেয়েটার উপরে। এখানে যে কি মতলব নিয়ে এসেছে আল্লাহই জানে। এই ছলনাময়ী মেয়েটাই ভালো জানে এত নিখুঁত অভিনয় মানুষ কীভাবে করতে পারে। আপনি এখানে থাকতে পারবেন না। থাকা খাওয়ায় সবই কষ্টের, আর আপনাকে ছাড়া চাচা চাচি থাকতে পারবে না। রাফি ঠিকই বলেছে মা, আমাদের এখানে তোমার কষ্ট হবে। তুমি কাল রাফির সাথে ভালো করে গ্রামটা ঘুরে দেখিও। ভাবি, আমার মেয়েটা খুব জেদি, যে এখনো বাচ্চামি করে। যা যাবে তাই দিতে হবে। হ্যাঁ রাফি বল। আমি আজ তোমার সাথে থাকবো। আমাদের বাড়িতে আত্মীয় এসেছে। চলে আয়, তোর সাথে থাকতে আমার ভালোই লাগবে। দারুণ মজা হবে দোস্ত, আয়। আমি একটু পরে যাচ্ছি। আমাদের বাড়িতে রুম মাত্র 4টা, 3টা থাকার ঘর, একটাতে আব্বু আম্মু থাকে, একটাতে আমি, আর একটাতে আত্মীয় স্বজন আসলে, আর একটা রান্নাঘর। আর আমি শুয়ে শুয়ে ফোনে গেম খেলছি। এমন সময় আনিশা আসলো। আপনাকে আমার সহ্য হয় না। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার আব্বু আম্মুর কাছে আপনাকে ছোট করবেন না। তারা আমাকে অনেক ভালোবাসে। যদিও ভালোবাসে মানে আপনি বোঝেন না। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি এখন সত্যিই তোমাকে ভালোবাসি রাফি। আপনার মুখে সত্যি কোনটা মিথ্যা কোনটা আমি বুঝতে পারি না। আমি আর আনিশার কথা না শুনে রুম থেকে বের হয়ে আসলাম। আম্মু, আমি নাসিফের বাসায় যাচ্ছি থাকতে। আচ্ছা, আমি নাসিফের বাসায় যাচ্ছি। এমন সময় ফোনটা বেজে উঠলো। ঈশিতা কল করেছে। হ্যালো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। রাতে খেয়েছো? তুমি? কি করো? হাঁটতেছি। তুমি কি করো? শুয়ে আছি। এত রাতে তুমি বাইরে হাঁটছো? যাও, বাসায় যাও। এখন যাও বলছি। পাগলিটার শাসনগুলো আমার অনেক ভালো লাগে। নাসিফের বাসায় যাচ্ছি। এত রাতে কেন? কি কাজ আছে সকালে? যাওয়া যেত না? যদি কিছু একটা হয়ে যেত? আরে বাবা, এটা শহর না, গ্রাম। বেশি গাড়ি চলে না। তুমি টেনশন করো না। আমি এত কিছু শুনতে চাই না। তুমি বাড়ি ফিরে যাবা কিনা সেটা বলো। আমাদের বাসায় আত্মীয় স্বজন এসেছে, তাই থাকার জায়গা নেই। তাই নাসিবের কাছে থাকার জন্য যাচ্ছি। ও, আগে বলবা না কোন আত্মীয় এসেছে? আনিশা আর ওর আব্বু আম্মু। তোমাকে বাসা থেকে কুত্তার মতো বের করে দিয়ে, মিথ্যা ভালোবাসায় জীবনটা নষ্ট করে দিয়ে এখানে এসেছে কেন? জানি না, ওকে আমার অসহ্য লাগে। এখন বাই, আমি নাসিবের বাসায় চলে আসছি। রাফি শোনো, তুমি এখনো আনিশাকে ভালোবাসো? না, আর কখনো না। খুব ঘৃণা করি। ওকে, গুড নাইট। আমি জানি ঈশিতা আমাকে খুব ভালোবাসে। ওকে ভালোবাসার ইচ্ছে আমার মনেও জাগে, কিন্তু তা কখনোই সম্ভব না। ওর বিয়ে হবে বড় কোনো চাকরিজীবীর সাথে। আর আমার বিয়ের আগে আমার পক্ষে ভালোবাসা সম্ভব না আর কাউকে। যদিও আমি জানি ঈশিতার মতো মেয়ে লাখে একটা হয়। এই একটা পাওয়ার ভাগ্য নিয়ে আমি জন্মাইনি। আমি নাসিফের কাছে আসলাম। কে এসেছে রে? আনিশা আর চাচা চাচি। কি বলছিস, কখন এসেছে? জানি না, আমি কাজ থেকে বাসায় ফিরে দেখি ওরা আমাদের বাড়িতে। কেন এসেছে? আমাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে। তা তুই কি যাবি? তোর কি মনে হয় এত কিছুর পরেও আমি ওদের বাড়িতে যাব? আমরা দুই বন্ধু অনেকক্ষণ ধরে গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম। ফজরে আজানে ঘুম ভাঙলো। নাসিবকে উঠিয়ে দুজনে নামাজ পড়তে আসলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে আমি আমার বাসায়, নাসিব ওর বাসায় চলে গেল। আমি বাসায় গিয়ে দেখি আনিশা বাসার সামনে দাঁড়িয়ে আছে।
আমি ওকে দেখেও না দেখার ভান করে চলে আসছি। রাফি, আমি না শোনার ভান করে চলে আসছি। আনিশা আমার পিছু পিছু আসলো। বড় আম্মু, বড় আম্মু, মা বলো। রাফিকে বলো না আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাক। এখানের সকালটা ভালো লাগছে। রাফি, তুই কি কানে শুনতে পারিস না? যা ওকে ঘুরে দেখা। আসুন। আনিশা আমার সাথে সাথে হাঁটছে, দুজনে চুপচাপ হাঁটছি। ওয়াও, অনেক সুন্দর পাখির দলগুলো। আমি চুপচাপ হাঁটছি। আনিশা পিছে গিয়েছিল, তাই দৌড়ে এসে আমার হাত ধরলো। এত জোরে কেউ হাঁটে? আমি হাত ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। আমাকেও তোমার ভালোবাসতে হবে। আমি আর বোকা নেই। বৃষ্টি আগে আর পরে আকাশ এক থাকে না। আমি কাজ করছি, এমন সময় ঈশিতার ফোন। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করো? কাজ করতেছি। তুমি কি করো? বসে আছি। তুমি কাজ করো, রাতে কল দেব। আচ্ছা। রাতে ঈশিতা কল দিল। খেয়েছো? তুমি? কাল তো আমাদের রেজাল্ট। আমার তো খুব টেনশন লাগছে। তোমার তো ভালোই দিন কাটছে, তা তোমার টেনশন করছে না? আরে না, টেনশন হচ্ছে, কিন্তু আমার মনে হয় না তোমার মতো ভালো রেজাল্ট হবে না। যাই হোক, আমার একটু কাজ আছে। নাসিব আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যাওয়া লাগবে। আচ্ছা যাও, নিজের খেয়াল রাখো। আচ্ছা তুমিও। তোমাকে খুব মিস করছি। কবে আসবে ঢাকায়? আমার মনে হচ্ছে আমার আর যাওয়া হবে না। কেন? আমি আর যেতে চাই না। ঈশিতার মনে হয় মনটা খারাপ হয়ে গেল। ও আচ্ছা, রাখো তাহলে, তোমাকে কাল ফোন দিব। দিও। তারপর নাসিবের সাথে আড্ডা দিতে চলে গেলাম। কাল ঈশিতা ফোন দিল, আমি কাজে আছি, ফোন রিসিভ করলাম না আর বললাম আমি তো কাজে আছি, একটু পরে ফোন দেই। আরে বাবা, আমার রেজাল্টটা পেয়েছি তাই ফোন দিলাম। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। তা তোমার রেজাল্ট কি? আমি গোল্ডেন A+ পেয়েছি। তোমার খবর কি? আমারটা তো দেখা হয়নি, কিছু মনে না করলে আমারটা দেখে দিও। বলো। আর এতে কিছু মনে করার কি আছে? আচ্ছা, আমি তোমাকে আমার সব কিছু মেসেজ দিচ্ছি, তুমি আমাকে জানিও। আচ্ছা দাও। ঈশিতাকে আমার সব কিছু দিলাম। কাজ করছি এমন সময় আবার ফোন আসলো। আমি ফোনটা বের করে দেখলাম আনিশা ফোন দিয়েছে। আমি কলটা কেটে ফোন অফ করে দিলাম আর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম যে ঈশিতা আমাকে ফোন দেবে। সন্ধ্যায় বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম ফোনটা অফ হয়ে পড়ে আছে। আমিও অন করলাম, দেখলাম আনিশা আমাকে অনেকগুলো কল দিয়েছিল আর মেসেজও দিয়েছে। আমি সেগুলো না দেখেই অল ডিলিট করে দিলাম। আমি ঈশিতাকে ফোন দিলাম, ঈশিতার সাথে সাথে ফোন ধরলো। কি করছো? তোমার জন্য বসেছিলাম। তা তোমার ফোন অফ ছিল কেন? আর বলো না, আনিশা ফোন দিয়েছিল তাই বন্ধ করে রেখেছিলাম। ও, আমার রেজাল্টটা কি বলো তো? আমি জানি আমি খারাপ করেছি। জানি। আসলেই খারাপ করছো, কোনোরকম পাস করছো। হো, মনটা আসলেই খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম ভালো রেজাল্ট হবে, আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করব, তা সব শেষ হয়ে গেল। তোমাকে স্যার ডেকেছে, যত তাড়াতাড়ি পারো ঢাকা এসে দেখা করো। কেন আসবো? আর আমার রেজাল্ট খারাপ হলে আমাকে খোঁজা লাগবে কেন? আরে বোকা, তুমি পুরো কলেজে টপ করেছো। কবে আসবা? আমাকে কিন্তু খাওয়াতে হবে। সত্যি বলছো তুমি? জানো, আমি আজ অনেক খুশি। আমি খুব তাড়াতাড়ি যাব, তোমার সাথে দেখা করব। আমি আরও কিছু কথা বলে কল কেটে আব্বুকে বললাম। আব্বু আম্মুকে খুশিতে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আরে ভাই, খুশির কান্না, খুশির মুহূর্তে এমনটা হয়েই থাকে। আমি আরও বললাম আমাকে ঢাকায় যাওয়া লাগবে, স্যার আমাকে ডেকেছেন। আচ্ছা, তুই কালকেই যা, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, নাসিবকে খুশির খবরটা জানাতে হবে, তাই গেলাম নাসিবের বাড়িতে। সেখানে আমার খবর শুনে খুব খুশি। অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, রাতে এসে ঘুমিয়ে গেলাম। সকালে নামাজ পড়ে হাঁটতে বের হলাম।
তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম গাড়িতে। গাড়িতে বসে আছি আর ভাবছি ঈশিতাকে আজ সারপ্রাইজ দেব, তাই তাকে কিছু জানাইনি। আমার পৌঁছতে বিকেল হয়ে গেল। আমি সোজা ঈশিতার বাড়িতে গিয়ে নক করলাম। ঈশিতা দরজা খুলে আমাকে দেখেই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি কি তাহলে ভুল বাড়িতে চলে আসলাম? তাহলে চলে যাই। ঈশিতা কিছু না বলেই আমার পথ আটকিয়ে ধরে আমাকে জড়িয়ে ধরলো। তুমি আসবা, আমাকে জানাবা না? আমি ঈশিতার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমাদের মাঝে দূরত্ব বজায় রাখলাম। আমি ঈশিতা বাড়িতে ঢুকলাম, আন্টির সাথে কথা বলে ফ্রেশ হয়ে আসলাম, খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। মাঝরাতে আমার দম বন্ধ হয়ে আসছে আর আমার কান কেমন যেন গুনগুন করে আওয়াজ আসছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি কেন উঠতে পারতেছি না? আমার আবার কি হলো? আমি নড়তেও পারছি না কেন? আমারও ভয় করতে লাগলো। আমি এক ঝটকায় উঠে দাঁড়ালাম আর সাথে সাথে আলো জ্বালালাম। আর আমি লাইট জ্বালিয়ে তো পুরো অবাক হয়ে গেলাম। এটা আমি কি দেখছি? আমি তো পুরো অবাক হয়ে আছি। এটা আমি কি দেখলাম? আমার শরীর ধীরে ধীরে শীতল হয়ে গেল। এ আমি কি দেখলাম? মানে ঈশিতা আমার বুকে শুয়েছিল আর কান্না করছিল, কিন্তু কেন? ঈশিতা তো আমার খুব ভালো বন্ধু। ওর এমন আচরণের কারণটা বুঝে উঠতে পারলাম না। নিজেকে একটু স্বাভাবিক করে ঈশিতার কাছে গেলাম। ও মেঝেতে পড়ে গেছে, কারণ আমি এমন জোরে উঠেছি ঘুম থেকে যে ঈশিতা ফ্লোরে পড়ে যায়। ঈশিতা আমার দিকে তাকিয়ে আছে এখনও। আমার কেন যেন অস্বস্তি লাগছে। মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে আমি তার কাছে গেলাম, তাকে নিয়ে বিছানায় বসালাম, বসিয়ে তাকে এক গ্লাস পানি দিলাম। ঈশিতা পানি খেয়ে একদম মাথা নিচু করে বসে আছে। আমি দেখতে পারলাম ও কিছু একটা নিয়ে ভয় পেয়ে গেছে। ঈশিতা, কি হয়েছে তোমার? আর কখন থেকে তুমি এই ঘরে আছো? ঈশিতা চুপ করে বসে আছে। কি হয়েছে বলবে, নাকি আমি চলে যাব? আমি এটা বলেই ব্যাগ হাতে নিয়ে দরজার কাছে যেতে লাগলাম। ঈশিতা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি কি কিছু বুঝো না? তুমি সত্যি ভালোবাসাকে ফিল করতে পারো, আর আমার ভালোবাসা ফিল করতে পারো না? আমি তোমাকে ভালোবাসি, বাসি তোমাকে। দেখে আমার খুব ভালো লাগে, তোমার কথা খুব মনে পড়তো। হঠাৎ একদিন তোমার ওইভাবে দেখা পাবো ভাবিনি। তোমার পাওয়াটাই ছিল আমার আশার আলো। তুমি আমার অনেক কাছে চলে এসেছিলে, ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু তুমি এক মিথ্যা ভালোবাসার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। তোমাকে বলে যদি আমার থেকে দূরে চলে যাও, তাই বলিনি। আজ অনেক দিন পর তোমাকে পেলাম। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমি অবাক না হয়ে পারলাম না। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। ঈশিতা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে এসেছে। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, ঈশিতা, আমাকে কিছুদিন সময় দাও, কাল স্যারের সাথে দেখা করেই চলে যাব। ঈশিতা মন খারাপ করে আছে, তার চোখে পানি টলমল করছে। আচ্ছা, কাল তাহলে আমাকে সারা দিন দিতে হবে। আমি একটা দিন শুধু তোমার হতে চাই। আমি কিছু একটা ভেবে বলে দিলাম, ওকে। সকালে ঈশিতার ডাকে ঘুম ভাঙলো। আমি উঠে গোসল করে নিচে নামলাম। খাওয়া দাওয়া করে আমি আর ঈশিতা বের হলাম। প্রথমে গেলাম কলেজে। সেখানে স্যারের সাথে দেখা করে জানতে পারলাম প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছেন। আমি গেলাম। স্যার, আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। তোমাকে যে কারণে ডেকেছিলাম। স্যার, এটা কিসের ফর্ম? তোমাকে স্কলারশিপ দেওয়া হয়েছে কলেজ থেকে। আমাদের মনে হয় তুমি জীবনে ভালো কিছু করতে পারবে, তাই তোমাকে কলেজ থেকে কানাডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে 2 লাখ টাকা দেওয়া লাগবে। আমরা সবাই মিলে তোমাকে 50,000 টাকা দিতে পারবো, আর বাকিটা তোমাকে ম্যানেজ করতে হবে। ধন্যবাদ স্যার, আমি আপনার উপর চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আমি বা আমার পরিবার এতগুলো টাকা ম্যানেজ করতে পারবে না, আমাকে মাফ করবেন স্যার। এটা বলেই স্যারের হাতে ফর্মটা দিয়ে বাইরে চলে আসছিলাম। রাফি, দাঁড়াও। আমি দাঁড়ালাম, দেখলাম স্যারের সাথে কি কথা বলে স্যারের হাত থেকে ফর্মটা নিয়ে আমাকে নিয়ে কলেজ থেকে বের হলো। আমি কিছু বলি নাই। সারা রাস্তায় দেখলাম ঈশিতা সুন্দর একটা জায়গায় নিয়ে আসলো। আসলে জায়গাটা খুব সুন্দর। আমাকে কোনো কথা না বলেই সে বসে একটা জায়গায়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঈশিতার পাশে গিয়ে বসলাম। ঈশিতা কিছু একটা ভাবছে। ঈশিতা,
তোমার কি হয়েছে? চুপ করে আছো কেন? তোমার কি কিছু হয়েছে? আমার কিছু হয়নি। ঈশিতা, তুমি ফর্মটা নিয়ে আসলে কেন? রাফি, আমার একটা কথা রাখবা? হুম, বলো। ঈশিতা আমার হাত ধরে বলতে লাগলো। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে? হুম, বলো। রাফি, তুই কানাডায় যাও পড়াশোনা করতে, আর ওখানে একবার যেতে পারলে পার্ট টাইম একটা জব করে তোমার চলার খরচ তুমি চালাতে পারবে। আর তোমার বাবা মার কথা তুমি একদম চিন্তা করো না। আমি তোমার মা বাবাকে আমার নিজের করে নিব। আর তুমি যতদিন না নিজের পড়াশোনা শেষ করে আসছো, আমি তোমার বাড়ি থেকে তোমার মা বাবাকে দেখব। সব ঠিক আছে, কিন্তু আমি এতগুলো টাকা কিভাবে অ্যারেঞ্জ করব? তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আর আমি দেখি কি করা যায়। আমাকে ঈশিতা এখন দেশের বাইরে পাঠাবেই। আমি ঈশিতার জোরাজোরিতে রাজি হলাম। সন্ধ্যায় বাড়িতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমে বসে আছি। এমন সময় ঈশিতা আসলো আমার রুমে। কি করছো? এই তো বসে আছি আর ভাবছি এতগুলো টাকা কোথায় পাবো। ঈশিতার হাতে কিসের যেন একটা বক্স ছিল, তা আমার দিকে বাড়িয়ে দিল। আমি দেখলাম কয়েকটা গহনা আছে। এগুলো কি ঈশিতা, আর আমাকে দেখাচ্ছ কেন? এগুলো আমার বিয়ের জন্য আম্মু আর ভাইয়া তৈরি করে দিয়েছিলেন, আর এগুলো আমি তোমাকে এগুলো দিলাম। এগুলো বিক্রি করলে আমার জানা মতে 1,00,000 টাকার মতো পাবে, আর বাকি টাকাটা ম্যানেজ হয়ে যাবে। তোমাকে এতগুলো চিন্তা করতে হবে না। ঈশিতা, তুমি এগুলো কি করছো? এগুলো নেওয়ার আমার পক্ষে সম্ভব না। আর তোমার একটা ভবিষ্যৎ আছে। আমি এতটাও স্বার্থপর হতে পারবো না। আর তুমি আমার জন্য এগুলো কেন করছো? রাফি, আমি তোমাকে ভালোবাসি, আর আমার সব কিছু তোমার। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমার ভালোবাসার জন্য না হয় আমাকে এগুলো করতে দাও। আমাকে মানা করো না প্লিজ। এগুলো বলেই কান্না করতে করতে চলে গেল। আমি তার চলে যাওয়ার দেখলাম আর ভাবতে লাগলাম, একটা মেয়ে এতটা কীভাবে ভালোবাসতে পারে। আমি ঈশিতাকে না পেলে হয়তো আমি বুঝতেই পারতাম না ভালোবাসা কী জিনিস। তুমি সত্যি আমার জীবনে একটা অমূল্য রতন। আমি তোমাকে হারাতে পারবো না। আমি আমার সব কিছু দিয়ে তোমার ভালোবাসার মান রাখবো। ঈশিতা, আমিও না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। রাতে মনে হলো আবার কেউ আমার বুকে শুয়ে আছে। আমি জানি এটা কে, তাই আর উঠলাম না। দেখি পাগলিটা কি করে। আমি যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি, সেটা কি তুমি বোঝো না? জানি বিদেশ গিয়ে আমাকে ভুলে যাবে, ওখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখবা, আমাকে ভুলে যাবে। আমি বাবা তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে এত ভালোবাসি, আর ভালোবাসার মনটা একটু রেখো। ঠিক মতো পড়াশোনা করে দেশে ফিরে এসো। কথা দিচ্ছি তোমার সামনে আমি আর কোনো দিনও আসবো না, কিন্তু তুমি যেদিন দেশে ফিরে আসবা আমি তোমাকে না হয় দূর থেকে দেখব। ঈশিতা জানে না আমি ওর সব কথা শুনছি। আমি ঈশিতাকে জড়িয়ে ধরলাম। আমার পাগলিটা কি আমাকে এত ভালোবাসে, আর আমি আমার পাগলিটাকে ভালোবাসতে পারবো না? আমি তোমাকে ভালোবাসি ঈশিতা। ঈশিতা আবার সত্যি লজ্জা পেয়ে বলল। তুমি ঘুমাওনি, বজ্জাত ছিলে। এটা বলেই দিল বুকের মাঝে কিল দিয়ে এক দৌড়। আর আমি বসে হাসতে লাগলাম। আমাকে সত্যিই খুব ভালোবাসে। আমি রাতেই আব্বুকে ফোন দিলাম। কিরে, এত রাতে ফোন দিলি যে? কোনো বিপদ হলো নাকি? আব্বু, বিপদ একটা হয়েছে। আম্মুকে একটু ফোনটা দেন তো, আম্মুর সাথে কথা আছে। আব্বু ফোনটা আম্মুকে দিল। আমি আম্মুকে ঈশিতার সব কথা বললাম, আর সাথে কানাডায় যাওয়ার কথাটাও বললাম। আমার আম্মু শুনে মনে হয় খুব খুশি হয়েছে। আম্মু, তুমি আব্বুকে রাজি করিও। ঈশিতা আমাকে খুব ভালোবাসে, আর আর ও খুব ভালো মেয়ে। আরে পাগল, তোকে বলতে হবে না, তোর বাবা সব শুনেছে আর সে রাজি। বাবা তুই এখন ঘুমা। আমি সকালে উঠে বসে আছি। ঈশিতা আসলো। তা স্যার, আপনার ঘুম ভেঙেছে? নিচে তো সবাই আছে। আমি আস্তে আস্তে ঈশিতার সামনে দাঁড়ালাম। ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি তোমার কথা আমার আম্মুকে বলেছি, আর তোমাকে দেখতে চেয়েছে।
তুমি কি আমার বউ হবে? আমার হাত ধরে বুড়ি হবে? তোমার গাল চামড়া ছুলে পড়বে, তুমি বলতে গিয়ে তুমি বলবে, কিন্তু ভালোবাসাটা এখনকার মতোই থাকবে, অনুভূতিগুলো সব টাটকা থাকবে। আর যেমনটা আছে, আমার বাবুর আম্মু হবে। জানি না। এটা বলে মুখ থেকে লজ্জা পেয়ে হাসতে হাসতে চলে গেল। আমি চলে গেলাম। সকালে নাস্তা করে রুমে আসলাম। এরই মাঝে ঈশিতার সাথে একটা কথা হয়নি, তাকে দেখতে খুব ইচ্ছে করছে। ঈশিতা আমার রুমে এসে বলতে লাগলো, তোমার ফর্মটা পূরণ করেছো? না গো, হয় একটু করে দাও না। আমি পারবো না। আমি কি তোমার বিয়ে করা বউ নাকি? এখন আমার বউ না, তবে আমার হবু বউ। এটা বলেই পিছন থেকে জড়িয়ে ধরলাম। ঈশিতা লজ্জায় লাল হয়ে গেল। আমি আর ঈশিতা একসাথে ফর্মটা পূরণ করে কলেজে গেলাম। ফর্মটা জমা দিয়ে গয়নাগুলো বিক্রি করলাম, বাড়িতে আসলাম। আমার এখন কিছু ভালো লাগছে না। ঈশিতা আসলো আমার রুমে এসেই কাঁদতে লাগলো আর বলল, আমাকে তুমি ভুলে যাবে না তো? তোমাকে খুব ভালোবাসি আমি। আমি ঈশিতাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমার জন্য দোয়া করো, যেন আমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করতে পারি। আর তোমাকে যেন আমি পৃথিবীতে না, আখিরাতেও যেন তোমাকেই পাই। আজ আমার মনটা খারাপ, সব কাজ হয়ে গেছে। 1 সপ্তাহ পর আমার ফ্লাইট। আমি ঈশিতাকে ছাড়া কি হয়ে থাকবো? আব্বু আম্মু আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। দেখতে দেখতে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেল। এয়ারপোর্টে আব্বু আম্মু ঈশিতা আর তার মা সবাই এসেছে। আমার খুব কান্না করতে ইচ্ছে করছে। সবাইকে বিদায় দিয়ে আসছিলাম। পিছনে গিয়ে ঈশিতার কাছে ওকে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। আমার কান্না দেখে সেও কান্না করতে লাগলো। টাইম হলো, বিমানে গিয়ে বসলাম। আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করছে, পানি যেন থামছে না। আমি কানাডার এয়ারপোর্টে পৌঁছালাম আর দেখলাম আমাদের কলেজের নাম আর আমার নাম নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমি গেলাম, আমার পরিচয় দিলাম। আমাকে নিয়ে গেল তার গাড়ির কাছে। গাড়িতে বসলাম। প্রায় 50 মিনিট পর আমাকে একটা বাড়ির কাছে নিয়ে নামিয়ে দিল। বুঝলাম এখানে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি ভিতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটা ঘর। আমি ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে কথা বললাম। আর কথা বলা শেষে ঈশিতাকে ফোন দিলাম, আরও ওর সাথে অনেক কথা বললাম। এভাবে প্রতিদিন আমার কথা হয়, আব্বু আম্মুর সাথে কথা হয়। আমি এখানে একটা জব করি, কাজ করে যে টাকা পাই সব দেশে পাঠিয়ে দেই। আর কলেজ থেকে আমাকে যে টাকা দেয় সেগুলো দিয়ে আমি কোনো রকম হয়ে যাই। আজ 4 বছর পর দেশে ফিরছি। কাল আমার সব পরীক্ষা শেষ হলো, ফ্লাইটে গিয়ে বসলাম। আর 4 বছর আগের কথাগুলো ভাবছি। আমি এখন আর আগের মতো নেই। আমাকে কেউ ছোটো লোক বলতে পারবে না। আমাকে কেউ এখন আর বলবে না তুই ছোটো লোকের বাচ্চা। কেউ আর আমাকে এখন বলবে না। কেউ অপমান করার সাহস পাবে না, কারণ আমার গায়ে ছোটো লোক কথাটা মিশে ফেলেছি। এখন আমি নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়েছি। ভাগ্যিস আমার সাথে ঈশিতার দেখা হয়েছিল। এখন সত্যি মনে হচ্ছে মহান আল্লাহ তাআলা যা করেন তা সবার ভালোর জন্যই করেন, আর দুঃখের পরে সুখ আসবেই। ঈশিতা সত্যি আমার জীবনটা বদলে দিল। ঈশিতা, ইউ আর গ্রেট। আই লাভ ইউ ঈশিতা, আই লাভ ইউ সো মাচ। দেশে ফিরে দেখি শাড়ি পরে ঈশিতা দাঁড়িয়ে আছে। আজ এই প্রথম তাকে আমি শাড়িতে দেখলাম। বিশ্বাস করেন ভাই, অনেক সুন্দর লাগছিল। হঠাৎ মনে হলো কেউ আমাকে ধাক্কা দিচ্ছে। তাকিয়ে দেখে আব্বু। লজ্জায় মাথা নিচু হয়ে গেল। সেদিন আমার আর ঈশিতার বিয়ে হয়ে গেল। আরে ভালো কথা, আমার পরিবার আর ঈশিতার পরিবার একসাথে থাকি। ঈশিতার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, আমার জীবন বদলে দেওয়ার জন্য, আমার পরিচয় থেকে ছোটলোক পরিচয়টা সারা জীবনের মতো মুছে দেওয়ার জন্য। আজকের গল্পটি এখানে সমাপ্ত। হয়তো এর পরবর্তীতে এর সিজন 2 আপলোড করা হতে পারে। তো সিজন 2 যদি আপলোড করা হয় তা সবার আগে শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না।